সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 851তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ছেলে মোহাম্মদ মুরাদ হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মায়ের পরকীয়া দেখে ফেলায় সন্তান হারালেন তার যৌনাঙ্গ। বন্ধুরা, আজকের গল্পটা এমন একটা গল্প যারা আমার এই জীবনের গল্পের অনুষ্ঠানগুলা পরিবারের সব বয়সী মানুষরা মিলে শোনেন, তাদেরকে অনুরোধ করবো যে আজকে এই গল্পটা একটু একা একা শোনার জন্য, কারণ এই গল্পটা একটু ব্যতিক্রম ধর্মী গল্প হতে যাচ্ছে। ছোট বড় সবাই মিলে গল্পটা না শুনে আপনার গল্পটা একা শোনার জন্য চেষ্টা করবেন। এবং এই গল্পটা আমি প্রচার করতেছি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে প্রবাসে অনেক বাবারা থাকে, প্রবাসের ওই বাবাদেরকে সতর্ক করার জন্যই শুধুমাত্র মুরাদ হোসেনের জীবনের গল্পটা আমার প্রচার করা। আমি আশা করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকেই শুনবেন এবং গল্প শেষে মুরাদ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ মুরাদ হোসেন, আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি। আমাদের পরিবারে আর কোনো সদস্য নেই। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে শুনে আসছি আমার মায়ের মুখে আমার বাবা মা দুজনকে ভালোবেসে নাকি বিয়ে করে। আমার মা দেখতে অনেক বেশি সুন্দর, আমার বাবাও মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম একজন মানুষ। এবং আমি যখন দুনিয়াতে আসি, আমি দুনিয়াতে আসার পরে আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব থাকে। আমার কোনো ভাই বোন না থাকার কারণে, যদিও পরিবারটা অনেক ছোটোখাটো একটা পরিবার ছিল, তারপরেও ওই পরিবারটা চলতে হিমশিম খাচ্ছিল আমার বাবা। তার বড় কারণ হচ্ছে আমার দাদার তেমন কোনো জায়গা সম্পত্তি ছিল না। আমার দাদাও পেশায় একজন কৃষকে ছিল, মানুষের জমিতে ফসল ফলাতো, সেই নিয়ে আমার দাদার জীবন কেটেছে। বাবার জীবন একইভাবে আমার দাদার মতো করেই কাটছে, অন্যের জমিতে কাজ করে, অন্যের পেট মোটা করেই আমার বাবা তার জীবিকা অর্জন করছে। কোনোভাবে নুন আনতে পান্তা পূরণের মতো অবস্থা। ভালো করে এক বেলা খেলে তো আরেক বেলা খাবার খেতে পারি না। দুঃখ কষ্ট যন্ত্রণা আর অভাব অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আস্তে আস্তে করে বড় হই। আমার বয়স যখন প্রায় 8 বছরের কাছাকাছি, তখন আমার বাবা মা লোকে বলে না যে অভাব হলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমার 8 বছর বয়সে আমার বাবা মা দুজনের মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া লাগতে শুরু করে। যদিও ঝগড়ার মাত্রাটা অনেক বছর ধরে চলে আসতেছিল, কিন্তু আমার 8 বছর বয়সে বাবা মায়ের ঝগড়ার মাত্রাটা তীব্র পরিমাণের বেড়ে যায়। বাবা কোনোভাবেই মাকে সহ্য করতে পারে না এবং মাও কোনোভাবে আমার বাবাকে সহ্য করতে পারতেছিল না। মায়ের কথা হচ্ছে 3 বেলা 3 মুঠো ভাতও তো তুমি আমাকে ঠিকমতো দিতে পারো না। আর বাবার কথা হচ্ছে আমি এত হাড়ভাঙা পরিশ্রম করে তোমাকে খাওয়াইতে পারবো না। এই নিয়ে তখন পরিবারের মাঝে তুমুল রকমের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আর ওই সময় আমার দাদিমণিও মারা যায়। আমার পরিবারের সদস্যের মধ্যে তখন শুধু থাকে আমি, বাবা আর আমার মা, এবং আমার একটা কাকাও থাকে। তিনি আমার আপন কাকা না, আমার দুঃসম্পর্কের কাকা, কিন্তু আমাদের সাথেই থাকতো। তো এই অবস্থার ভিতরে আমার মা বাবার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করতো, অভাবগুলো সহ্য করতে না পেরে। এবং বাবাও সেই অভাবের পাতলা সহ্য করতে না পেরে হঠাৎ করে একদিন আমার মায়ের মুখে আমি এমন একটা খবর শুনতে পাই, যেটা শুনতে পাওয়ার পরে 8 বছর বয়সী একটা ছেলের মাথায় যেন আসমানটা ভেঙে পড়ে। আমি আমার মায়ের মুখে শুনতে পারি আমার বাবা নাকি আমার মাকে বলেছে সে নাকি আরেকটা বিয়ে করবে, এবং যাকে বিয়ে করবে সেই মহিলাটা আমার আব্বাকে বিদেশে পাঠাবে। এরকম একটা খবর যখন আমি আমার মায়ের মুখে আমার বাবার সম্বন্ধে শুনতে পেলাম, আমি তখন ভীষণ রকমের অবাক হয়ে গেলাম যে কীভাবে আমার বাবা তো এরকম মানুষ না, অভাবেই হতে পারে ঠিক আছে, কিন্তু টাকার জন্য লোভে পড়ে অন্য একটা মহিলাকে বিয়ে করবে, তা আবার যৌতুকের আশায়, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু যাই হোক, সত্যতা যখন যাচাই করতে শুরু করলাম, বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার মা যেটা বলেছে এটাই সত্য। আসলে আমার বাবা একজন মহিলাকে বিয়ে করবে, এবং সেই মহিলাকে বিয়ে করার উদ্দেশ্য একটা, যে মহিলার আগে একটা বিয়ে হয়েছিল, তার 2 ছেলে সন্তান আছে, এবং সেই মহিলা আর জামাই মারা গেছে, তার জামাইয়ের কিছু টাকা পয়সা আছে, সেই টাকা পয়সাগুলো আমার বাবাকে দিবে, আর আমার বাবা সেই টাকা দিয়ে বিদেশে যাবে। হাড়ভাঙা পরিশ্রম করে পরন্ত রোদের ভিতরে পুড়ে আমার বাবার ফসলে মাঠে ফসল ফলাতে পারবে না,
আমার বাবা এই সমস্ত কাজ থেকে অবসান চায়, মুক্তি চায়। আমার বাবা বিদেশে গিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। আমাদের আশেপাশের বাড়ির মানুষগুলোর মতো মোটা অঙ্কের টাকা ইনকাম করে আমার বাবা নিজেকে উজ্জ্বল ভবিষ্যতে পরিণত করতে চায়। তার জন্য আমার ওই গরিব অসহায় নানার মেয়ে আমার মাকে বাদ দিয়ে আমার বাবা পুনরায় আরেকটা বিয়ে করার এক নীল নকশা তৈরি করে। এবং সেই নীল নকশার ভিতরে আমার মা পড়তেছিল না। আমার মা বারবার বলতেছিল যে না, এটা আমি কোনোভাবেই মানব না। আমি তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তোমার এই ভালোবাসার ভাগ আমি কখনো অন্য কোনো নারীকে দিতে পারবো না। কিন্তু আমার বাবা চলে বলে কৌশলে আমার মাকে বুঝিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার মাকে শেষ পর্যন্ত এটা বলল যে আমি বিদেশে যাওয়ার পরে ওই মহিলাটাকে ছেড়ে দেবো, যাকে আমি বিয়ে করব। আমি বিদেশে যাওয়ার পরে আমি ওই মহিলাকে কাবিনের টাকা দিয়ে মহিলাকে ছেড়ে দিব। আমার মা বলল যে না, তুমি তো ওই মহিলার জীবনও এইভাবে নষ্ট করতে পারো না। লাস্ট পর্যন্ত আমার মাকে গ্রামের অন্য মহিলারা ধরে বোঝাচ্ছিল যে দেখো, তোমার স্বামী তো মাঠে ঘাটে কাজ করে ওভাবে চলতে পারতেছে না, তার কাছে তেমন টাকা পয়সা নাই, কিন্তু বিদেশে গেলে মোটামুটি কিছু টাকার মুখ দেখবে এবং তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। হোক না, এরকম তো অনেক পুরুষ আছে যে 2টা 3টা 4টা 5টাও বিয়ে করেছে। তো তোমার স্বামীকে 2টা বিয়ে করতে দাও, কোনো সমস্যা নাই। এবং একটা বিয়ের জন্য যদি তোমরা সব মানুষগুলো ভালো থাকো, তাহলে সমস্যা কোথায়? আমার মা তখন চোখের পানিগুলো মুছে অভাবের তাড়নায় আমার বাবার ওই প্রস্তাব মেনে নিল। এবং আমার প্রায় 8.5 বছর বয়সে আমার বাবা তখন আমার ঘরে নতুন সৎমা নিয়ে আসলো। এবং নতুন যে সৎমা নিয়ে আসলো তার 2টো সন্তানও আছে, বাট তার 2টো সন্তানকে তিনি আনে নাই। তিনি একে আমার আম্মুর সাথে বিয়ে বসে আমাদের পরিবারে আসছে। তার 2টো ছেলে তার বাপের বাড়িতে থাকে, মানে তাদের নানু বাড়িতে থাকে। তো ওই সৎমাটা আসার পরে আমার সাথে অত্যন্ত ভালো, আমাকে অনেক আদর করতো। এবং আমার যে 2টো সৎ ভাই আছে তাদেরকেও আনতোই না, আমার সাথে পরিচয় করাইতো, কথাবার্তা বলাইতো। আমার ওই সৎ 2টা ভাইয়া অনেকটা ছোট, একটা মাত্র দুধ ছাড়া হয়েছে, আরেকটা মোটামুটি হাঁটতে পারে। ঠিক ওই বয়সে নাকি ওনার হাজব্যান্ড মারা যায়, এবং হাজব্যান্ড বিদেশে মারা যায়। মারা যাওয়ার পরেই তিনি আমার আব্বুকে বিয়ে করেছে, বা এরকম লোক খুঁজতেছিল। তো যাই হোক, বিয়ে শাদী হয়ে গেল, আমার সৎমা আমাদের পরিবারে আসতেছে। এরই প্রায় মাস কয়েক পরে আমার বাবার তখন বিদেশের জন্য ভিসা হয়ে গেল। আমার আব্বু তখন সৌদি আরবে চলে গেছে। ভিসার সব কিছু প্রসেসিং হলো এবং আমার সৎমায়ের সম্পূর্ণ টাকায় আমার আব্বা সৌদি আরবে যায়। এবং যাওয়ার সময় আমার সৎমাকে আমার বাবা বারবার বলে আমার আম্মুর কথা, যে আমার আম্মুকে যাতে কোনোভাবে কষ্ট না দেয়, আমার আম্মুর কথার বাইরে যাতে না যায়। এইভাবে আমার সৎমাকে বসিয়ে দিয়ে আমাদের পরিবারে আমার বাবা তখন বিদেশে চলে যায়, আল্লাহর পবিত্র নগরী সৌদি আরবে। ওইখানে গিয়ে আমার আব্বা মোটামুটি ভালো অবস্থানের মধ্যেই থাকে। যেভাবে আমার আব্বাকে নিয়ে যাওয়া হয় এবং সেভাবে আমার বাবা খুব ভালো মানের কাজ করতেছিল এবং টাকা পয়সা ভালো ইনকাম করতেছিল। আমাদের জন্য টাকা পয়সা পাঠালো। বাবা চলে যাওয়ার প্রায় মাস 3 পরে আমার সৎমা তখন তার 2টো সন্তানকে তার বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। এবং আমাদের বাড়িতে নিয়ে এসে আমার ওই সৎমা তখন আস্তে আস্তে তার 2টো সন্তানকে নিয়ে তিনি আলাদা থাকতে শুরু করে। যদিও আগে একদিন আমার আম্মা রান্না করতো, একদিন উনি রান্না করতো। এবং এরপরে দেখা যায় আমার সৎমা তখন আলাদা হয়ে যায়, তার 2টি সন্তান নিয়ে সে আলাদা করে থাকে, আলাদাভাবে রান্নাবান্না করে, আমাদের জন্য রান্নাবান্না করে না। এবং কথায় কথায় শুধু আমার আম্মাকে খোঁচা মারে যে তুই একটা মানে আমার জামাই, আমি টাকা দিয়ে তোর জামাইরে বিদেশে পাঠাইছি, বা আমার টাকা এখন তোরা মানে টাকা পয়সা দেখতেছিস, খাবার খাচ্ছিস, এটা ওইটা বলে আমার মাকে অনেক ছোটো করতো, অনেক অপমান করতো। আমার মা এই অপমানগুলো সহ্য করতে না পেরে অনেক কান্নাকাটি করতো। এবং আমার মা যখন আমার আব্বুর সাথে কথা বলতো, আমার সৎমা তখন দৌড়িয়ে এসে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যেত এবং আমার আব্বুর সাথে প্রচুর ঝগড়া করতো যে তোমাকে আমি বিদেশে পাঠাইছি, তুমি আমার টাকায় বিদেশ গেছো, এখন তুমি কেন তোমার বউর কথা শুনবা, তোমার বউর কথা তুমি উঠবা বসবা। একটা পর্যায়ে আমার বাবা বাধ্য হয়ে আমার ওই সৎমায়ের নামে অ্যাকাউন্ট খোলে। যদিও বিদেশ যাওয়ার আগে প্রথম অ্যাকাউন্ট আমার আম্মুর নামেই ছিল, পরে আমার সৎমায়ের নামে অ্যাকাউন্ট খোলা হয় এবং আমার বাবা তখন প্রায় সব টাকা আমার সৎমার অ্যাকাউন্টে পাঠায়। এবং সৎমার অ্যাকাউন্টে পাঠানোর পরে আমার সৎমা আমাদের পরিবারে কোনো টাকা পয়সা দেয় না। আমি খুব ছোট বয়সে এই জিনিসগুলো সহ্য করতে করতে কেমন জানি অনেক বেশি পাথর হয়ে গেছি। আমি অনেক কম বয়সে মানুষের সাথে জমিতে ফসলে কাজ করি এবং কাজ করে টাকা এনে আমার মাকে আমি খাওয়াইতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার প্রায় 11 বছর বয়স। তখন আমার 11 বছর বয়স। আমার আব্বা কিন্তু এই যে বিদেশে গেছে, আমার আব্বা কিন্তু আর দেশে আসে নাই, কারণ দেশে আসবে কোত্থেকে? মাস শেষে যে টাকা বেতন পায় সবটাকে আমার সৎমার অ্যাকাউন্টে পাঠাইতে হয়। অ্যাকাউন্টে সৎমাকে টাকা না দিলে তিনের এখানে লোক আছে সৌদি আরবে, এবং তাদের কাছ থেকে আমার সৎমা জিজ্ঞেস করে যে আমার জামাই কি বেতন পাইছে, কত টাকা বেতন পাইছে, এইটা ওইটা বলে সব রকমের ইনফরমেশন আমার সৎমা নিয়ে নেয়। এবং ইনফরমেশনগুলো সঠিকভাবে নিয়েই আমার বাবার সাথে ঝগড়া করতে শুরু করে যে তুমি এত টাকা বেতন পাইছো, এত কম টাকা আমাকে কেন দিছো, এটা কেন করছো, ওইটা কেন করছো, মানে প্রচণ্ড রকমের ঝগড়া আমার আব্বুর সাথে করে। এবং আমার আব্বু তখন এগুলো সহ্য করতে পারে না বলে আমাদের আর খোঁজ খবর নেয় না, আমার সৎমায়ের কথায় উঠে আর বসে। আমার সৎমায়ের জন্য বাবা তখন টাকা পয়সা পাঠায়।
যাই হোক, আমি বড় হয়েছি, যার জন্য আমি মাঠে ঘাটে কাজ করি, পরিশ্রম করি এবং পরিশ্রম করে 2-4 টাকা যাই ইনকাম করি, সেই টাকা দিয়ে আমি তখন আমার আম্মুকে ভালোভাবে সমাজে চালানোর জন্য চেষ্টা করতেছি। আমার 11 বছর বয়স, আমার মা তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং এতটাই অসুস্থ হয়ে যায় যে আমার মা বিছনা থেকে উঠতে পারে না। মায়ের এই মুমূর্ষ অবস্থা দেখে সন্তান হিসেবে তখন নিজের কষ্ট আর ধরে রাখতে পারলাম না। এতদিন খাবার দেয়নি, নুন দেয়নি, পেঁয়াজ দেয়নি, রসুন দেয়নি। আমরা আমরা এই পাতা ওই পাতা জংলা থেকে সিদ্ধ করে এনে আমি আর মা খেয়েছি। কিন্তু ওষুধের দোকানে গেলে তো আর টাকা ছাড়া ঔষধ দেয় না, ডাক্তার তো আর টাকা ছাড়া চিকিৎসা করে না। আমি আমার সৎমায়ের পায়ে পর্যন্ত ধরে যে, মা আমার কয়টা টাকা দেন, আমি তো এইভাবে চলতে পারতেছি না, আমার পক্ষে চলা সম্ভব না, আমার কয়টা টাকা আপনি দেন, আপনার কাছে অনুরোধ আমার কয়টা টাকা দেন, আমার আম্মুর একটু চিকিৎসা করাই। কিন্তু আমার সৎমা আমার মাকে একটা টাকাও দেয়নি, আর আমার মাও আমার আব্বার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। এভাবে মাস তিনেক পরে আমার মা দুনিয়া ত্যাগ করে। আমার মা মৃত্যুর আগে বারবার একটা কথা বলেছিল যে, আমাকে একটু হসপিটালে নিয়ে যা, আমাকে একটু চিকিৎসা করা, আমাকে চিকিৎসা করলে আমি বাঁচবো, আমাকে একটু হসপিটালে নিয়ে যা। কিন্তু আমি আমার আব্বার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আমার সৎমা, আমার মাও পারেনি। সৎমা আমার আব্বাকে এমনভাবে আবার সিম কার্ড পরিবর্তন করে, এটা পরিবর্তন করে, ওটা পরিবর্তন করে পরিপূর্ণভাবে আমার বাবাকে আলাদা করে ফেলে। যাই হোক, আমার আম্মু মারা যায় এবং আমার আম্মু মারা যাওয়ার পরে আমার আব্বার কাছে খবর যে আমার আম্মু মারা গেছে এবং তারই প্রায় 15 থেকে 16 দিন পরে আমার আব্বা তখন বাংলাদেশে আসে। আব্বা বাংলাদেশে আসার পরে আমি তখন আব্বার কাছে বিস্তারিত সমস্ত কিছু খুলে বলে যে, আব্বা, আমার আম্মু মারা যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এইটা যে আমার সৎমা আমার আম্মুকে একটা টাকাও দেয়নি চিকিৎসার জন্য। আমার আম্মা বারবার বলেছিল যে, তুই আমাকে হসপিটালে নিয়ে যা, আমাকে হসপিটালে নিলে চিকিৎসা করলে আমি বেঁচে যাব। কিন্তু আমার সৎমা আমাকে একটা টাকাও দেয়নি বাবা আম্মুর চিকিৎসার জন্য। আমার আব্বা তখন নিজে অনেক কান্না করে, কারণ আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসতো। আমার আব্বা বাংলাদেশে এসে প্রায় 2-3 দিনের মতো না খেয়ে না ঘুমিয়ে শুধু আম্মুর কবরের কাছে বসে বসে কান্না করতো। গ্রামের সব মানুষগুলো আমার আব্বুকে বুঝাইলো যে যাবার সে তো চলেই গেছে, তার জন্য আর কান্নাকাটি করে লাভ কি। একটা পর্যায়ে আমার আব্বু চোখের পানি মুছে বাড়িতে আসলো, কিন্তু আমার সৎমাকে বলে দিল, খবরদার, মুরাদ যা বলবে তাই হবে, মুরাদ আমার বড় ছেলে, মুরাদের কথার বাইরে তুই কোনোদিনও যাবি না এবং আমি সবসময় মুরাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব, যোগাযোগ করব। এই কথা বলে আমার আব্বু তখন নিজে আমাকে একটা মোবাইল ফোন কিনে দেওয়া যায় ওই বয়সেই। ওই সময় কিন্তু আমাদের এলাকাতে মোবাইল ফোন ছিলই না। আমার মনে হয় যে সর্বপ্রথম আমার বাবা আমাকে একটা ফোন কিনে দেয় এবং আমাকে বলে যে, এই ফোনটা তুই চালাবি এবং এটা দিয়ে তোর সাথে আমি মাঝে মাঝে কথাবার্তা বলবো, কি হয় না হয় তুই আমাকে সমস্ত রকমের খোঁজখবর ইনফরমেশন দিবি। তো যাই হোক, বাবার কথা মতো আমি তখন একটা মোবাইল ফোন আমাকে দিয়ে গেল। তো এই সময় নেটওয়ার্ক ভালো পাওয়া যেত না, বাবা কল দিলে আমরা দৌড়ে চলে যেতাম দূরে কোথাও, সেখানেই বাবার সাথে কথাবার্তা বলতাম। অ্যান্ড ওই সময় সৎমা আমার কথায় উঠে আর বসে, আমাকে অনেক আদর করে এবং আমাকে যারা কিচ্ছু বোঝে না, যে আমার 2টা সৎ ভাই ছিল তাদেরকে তখন মাদ্রাসায় পড়াইতো, 2 সৎ ভাইকে তখন মাদ্রাসায় দিয়ে দেয়। মাদ্রাসায় বোর্ডিং আছে, হোস্টেল আছে, ওই হোস্টেলে থেকে আমার 2টা সৎ ভাই পড়াশোনা করতো। তো আমি আসলে পড়াশোনা করতাম না, ওই যে আম্মুর যেই অবস্থা হয়েছিল তখন থেকেই আমি আস্তে আস্তে পড়াশোনা অফ করে দিয়ে পড়াশোনা ঠিকমতো করি না, এমন করে চলাফেরা করে। এবং আমার বাবা যখন বিদেশে চলে গেল তখন প্রায় সব টাকায় আমাকেও দিত, সৎমাকেও দিত। তো ওরকম করে টাকা পয়সাও পাচ্ছি, পড়াশোনাও বন্ধ এবং মোটামুটি জীবনটা তখন একটু ব্যতিক্রম হয়ে গেছে। এবং আম্মুর মৃত্যুতে আমি খুব বেশি মর্মাহত হয়েছি। আমি জানি না আমি কেমন করে আস্তে আস্তে জানি আমার জীবনটাকে ওয়েস্ট করে ফেলি, মানে নষ্ট করে ফেলি। আমি আস্তে আস্তে নেশার দিকে ঝুঁকতে শুরু করি। এলাকার কিছু খারাপ ছেলেফেলে আছে, ওদের সাথে মিশে যাই এবং ওদের সাথে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরি। অ্যান্ড ঘোরাফেরা করতে করতে একটা পর্যায়ে আমি প্রচণ্ড রকমের নেশাগ্রস্ত হয়ে পড়ি এবং নেশা না থাকলে আমি পাগল হয়ে যাই। নেশার টাকা না দিতে পারায় আমার মাথা মুথা খারাপ হয়ে যায়, আমি প্রচণ্ড রকমের পাগলামি করতে শুরু করি। এবং এই কথাগুলো তখন 1 কান 2 কান হতে হতে আমার বাবার কাছে চলে যায় এবং প্রবাসে যখন বাবার কাছে চলে যায়, বাবাও তখন বিষয়টা জানতে পারে যে আমি এরকম নেশা করি বা খারাপ লোকদের সাথে যে উঠা বসা করি, সৎমায়ের কথা শুনি না বা সংসারে অনেক অনিষ্ট করি, এটা ওইটা করি। তো এগুলো শোনার পরে আমার বাবাও তখন আমার উপরে রেগে যায়, রেগে গিয়ে আমার সাথে খুব একটা কথা বলে না, রাগ করে আমার সাথে কথা বলে না। আমি তখন বাইরে বেশিরভাগ থাকতাম, নেশা করতাম এবং নেশার টাকার জন্য সৎমার কাছে এসে টাকা চাইতাম যে টাকা দাও, টাকা না দিলে এই করবো ওই করবো, এরকম করে সৎমাকে অত্যাচার করে আমি টাকা নিয়ে যাইতাম। মানে যে অত্যাচারটা সৎমা আমার মায়ের উপরে করছিল, সেম অত্যাচারটা আমি তখন নেশা করে আমার সৎমায়ের উপরে করি। এরকম নেশাগ্রস্ত অবশ্যই আমার দিনগুলো কাটতে কাটতে ভাই প্রায় এখানে অনেকগুলো মাস কেটে গেছে। আমি তখন মোটামুটি প্রায় টাকরা জোয়ানে হয়ে গেছি, অনেক জোয়ানকে, প্রায় 16-17 মতো আমার বয়স। আমি সব কিছুই বুঝি। আমার আব্বা কিন্তু ওই যে আবার বিদেশে গেছে আমার 11 বছর বয়সে, অ্যান্ড বাবা কিন্তু আর বিদেশ থেকে ফিরে নাই, একটানাই করতেছে।
আমার আব্বা মানে এতটাই পারিশ্রমিক মানুষ ছিল যে প্রচুর টাকা পাঠাইতো আমার সৎমার অ্যাকাউন্টে, মানে প্রচণ্ড রকমের টাকা পাঠাইতো। আর এত টাকা পাঠাইতো যে আমাদের এলাকাতে অনেক লোক ইতালি কানাডায় থাকতো, তারাও এত টাকা পাঠাইতে পারতো না। আমার আব্বা শুধু সৌদি আরব থেকে যে টাকা আমার আম্মুর অ্যাকাউন্টে পাঠাইতো, এবং আমার আম্মু এই টাকা দিয়ে আজকে এখানে জায়গা কিনে, কালকে ওখানে বাড়ি কেনে, ইটা করে ওইটা করে, মানে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের প্রপার্টি আমার আম্মু কিনে ফেলে এবং সম্পূর্ণই তার নামে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমাদের এলাকার হায়দার কাকা বলে আমার একজন কাকা আছে, তিনি মূলত হচ্ছে জমির দলিল লেখে আর কি, দলিল লেখক তিনি আমাদের এলাকার। তা আমার আম্মা যে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় জমি কিনতো, সেই জমি কেনার সূত্র ধরে এই হায়দার কাকার সাথে আমার আম্মুর একটা সম্পর্ক হয়। এখানে আরেকটা ব্যাপার আমার বলে রাখা উচিত, সেটা হচ্ছে অনেকগুলো জমির দলিল আমার আম্মুর নামে না, আমার আব্বুর নামে হওয়ার কথা ছিল। মানে আমার আব্বু বলছিল যে জমিগুলো যাতে আমার আব্বুর নামে হয়, অনেকগুলো দলিল, কিন্তু সেখানে ওই জমিগুলো হায়দার কাকা টেকনিক্যালি আমার আম্মুর নামে করে ফেলে। তো এগুলো আমি প্রথমে জানতাম না, এটা পরে জানতে পারি যে অনেক জমির দলিল আমার আম্মুর নামে করে ফেলে, এবং যেগুলো আমার আব্বুর নামে হওয়ার কথা ছিল। তো করছে ভালো কথা, আমি তো নেশাগ্রস্ত মানুষ, আমার কোনো ডাইনও নাই বামও নাই, এইসব আমার দেখার কোনো টার্গেটও নাই। আমি আমার মতো করে নেশা করে আমার জীবন আমি পার করতেছি, কারো কোনো কথা শুনিও না, কারো কোনো কথা মানিয়ে না, নিজের রাজ্যে নিজেই রাজা। অ্যান্ড এরকম করে টাইমগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে একদিন দেখলাম যে অনেক রাত্র, প্রায় রাত্রে 1টার মতো বাজে, আমি বাইরে থেকে আসার পর দেখি যে হায়দার কাকা আমার আম্মুর ঘর থেকে বেরোইতে আসে। তো দৃশ্যটা দেখার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এত রাতে হায়দার কাকা আমার আম্মুর রুমে, তো প্রশ্নই আসে না। হায়দার কাকাকে রুম থেকে বেরিয়েতে দেখার পরে আমি তখন আবার আম্মুর রুমে ঢোকার পরে আমি আম্মুর পোশাক আশাকের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। তো তারপরে ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আম্মু, এত রাতের বেলা হায়দার কাকা আসছিল কেন? আমার আম্মা বলে, তোর আব্বা না কিছু টাকা পাঠাইছে, নতুন একটা জমি কিনবো, এই জমি নিয়ে রেজিস্ট্রি করার জন্য আসছে, মানে দলিল লেখার জন্য আসছে। তা এটা বলছে আমার আম্মু, আমিও জিনিসটাতে মেনে নিয়েছি। আমি বললাম যে ঠিক আছে, আমি চলে গেছি। আমি তখন আবার আমার রুমে গিয়ে রেস্ট করতেছি, ঘুমাইতে আসি। এভাবে ভাই আরও 2-3টা দিন কাটলো। 2 দিন পরে মাঝে মাঝে আমি দেখি যে হায়দার কাকা অনেক রাত পর্যন্ত আমার আম্মুর রুমে আসে এবং আম্মুর সাথে কথাবার্তা বলে, এবং কি করে তারাই জানে। দরজা লাগাই দেয়, ভিতরে অনেকক্ষণ ধরে থাকে, এবং শেষ রাতের দিকে উনি যায়, ওনার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল দিয়ে আসে এবং মোটরসাইকেল দিয়ে উনি চলে যায়। তা আমাদের বাড়িটা মোটামুটি একটা নীরব জায়গায় ছিল, আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, যার জন্য এগুলো আসলে কেউ দেখতো না, মানে দেখার মতো কোনো লোকজন ছিল না আর কি। আমার আম্মা একাই যা খুশি তাই করে বেড়াইতো, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। তো এই অবস্থার ভিতরে যখন অনেকগুলো দিন উনি এরকম করে, আমার ভিতরে একদিন সন্দেহ লাগলো যে কেন উনি বারবার রাতের বেলা আসে। আমার আম্মা বলে দলিল লিখতে আসে, এটা করতে আসে, ওইটা করতে আসে, বিভিন্ন কাজের অজুহাত আমার আম্মু দেখায়। তো আসলে তিনি কেন আসে, তার উদ্দেশ্যটা কি, এটা আমার জানতে হবে। তো এটা জানার জন্য আমি একদিন কী করি, আমার মায়ের ঘরে আমি দেখি যে আসলে কী করে। আমি যে কোনো মাধ্যমে আমি আমার আম্মুর রুমে ফলো করি, এবং ফলো করার পরে আমি দেখতে পাই যেটা দেখতে পাই এটা আসলে বলার মতো কোনো ভাষা আমার নাই, এবং তারা যা খুশি তাই করতেছে। অ্যান্ড একটা পর্যায়ে আমার মা এটাও হায়দার কাকারে বলল যে আমি এই জমিটা আমার আব্বাকে ছেড়ে দিয়ে আমার আম্মা হায়দার কাকার কাছে চলে যাবে, অ্যান্ড জায়গা সম্পত্তি যা আছে সবই আমার আম্মার নামে যাতে করে দেয়, বা ওরকম করে আমার আব্বুকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা তাদের মাঝে হচ্ছে। এটা আমি কিন্তু শুনতে পাইছি কানে তাদের মুখ থেকেই। এবং শুনতে পাওয়ার পরে তার একদিন পরেই আমি তখন আমার আম্মাকে সাথে, আমি কিন্তু আমার সাথে খুব একটা কথা বলি না আর কি, আমার সৎ মায়ের সাথে খুব বেশি একটা কথা বলি না, ওনার কাছ থেকে দূরে দূরে থাকি। একদিন আমি কি একটা বিষয় নিয়ে জানি ওনার সাথে একটু তর্কাতর্কি লাগছে, কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পর আমি তখন আমার সৎ মারে বললাম, আবার আমি এখানে আরেকটা বিষয় কিন্তু চিন্তা করতেছি, আমি কিন্তু ডিরেক্টলি আমার আব্বাকে এই কথাগুলো বলতে পারতেছি না আমার সৎ মায়ের ব্যাপারে, কারণ আমার আব্বা কিন্তু এর আগে একবার হার্ট অ্যাটাক করেছিল সৌদি আরবে থাকা অবস্থায়, আমার আম্মু মারা যাওয়ার পরে এটা, এবং ওটা আমার সৎ মায়ের জন্য। তা ডাক্তার বলেছে যে ওনাকে যাতে কোনো কিছুতে প্রেশার দেওয়া না হয়, অতিরিক্ত প্রেশার দিলে উনি হয়তো মারাও যেতে পারে। তা আমি যেটা বুঝলাম যে আমার আব্বা কিন্তু আমার সৎ মাকে অনেক ভালোবাসে, এবং বর্তমান সময়ে আমার সৎ মায়ের প্রতি উনি মাতোয়ারা। তো এখন যদি আমি আমার আব্বুকে উল্টাপাল্টা কিছু বলে আমার সৎ মা সম্বন্ধে, আব্বু আবার টেনশন করে হয়তো হার্ট অ্যাটাক ম্যাটার করে ফেলবে, নয় বাংলাদেশে এসে যাবে। তাই সৎ মা যেহেতু খারাপ, উনি যা খুশি তা করুক, তাতে আমার কি, আমি বলবো না, আমি কিন্তু আমার বাবার কাছে বলবো না, এরকম একটা চিন্তাভাবনা। তো কী একটা বিষয় নিয়ে জানি একদিন আমার সৎ মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়, দুজনের মাঝে একটু কথা কাটাকাটি হওয়ার পরে আমি তখন জাস্ট এটাই বললাম যে শোনেন, আপনি যে আমার সাথে এগুলো করতেছেন আমি কিন্তু সবই জানি, এবং হায়দার কাকা যে আপনার ঘরে আসছিল এসে আপনার সাথে কি করছে আমি সব কিছুই উকি মেরে দেখছি, এবং আপনি যে হায়দার কাকার সাথে প্ল্যানিং করছেন যে আপনি আমার আব্বাকে ছেড়ে আপনি নতুন করে হায়দার কাকার সাথে গিয়া সংসার করবেন, আমার আব্বাকে ছেড়ে দিবেন, সবই কিন্তু আমি শুনছি। আমি কিন্তু এই কথাগুলো আমার আব্বাকে বলে দিব।
আমার সৎ মা তখন আমার বলে, বলে দিবি মানে? তোর এত বড় সাহস হয় কেমন করে? তুই আমাকে এরকম এত বড় কথা বললি? আমি বললাম, হ্যাঁ, আমি যেটা নিজের চোখে দেখেছি এটা তো আর মিথ্যে না, আমি আমার আব্বাকে বলে দিব। এটা ভাই ধরেন 3টা-4টার দিকে আম্মুর সাথে বিকেলবেলা আমার এই নিয়ে কথাবার্তা হয়। আমি কিন্তু আমার আব্বাকে বলবো না তো আমি বললামই যে কেন বলবো না, কারণ আমার আব্বাকে বলেও কোনো লাভ নাই। আমার আব্বা আমার সৎ মাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, আর এই মুহূর্তে জায়গা সম্পত্তি সবই সৎ মায়ের নামে, সুতরাং বলেও কোনো লাভ নাই। আমি তো নেশাগ্রস্ত মানুষ, তো আমার ডাইনও নাই বামও নাই। আমার কথা হচ্ছে কোনো মতে খেয়ে পরে জীবন পার করে দিতে পারলেই হয়। আমার এই জীবনের প্রতি আর কোনো মায়া ভালোবাসা দরদ কিছুই নেই। আমার সৎ মা কী করলো, আমার বাবা কী করলো, কে কী করলো না করলো, ওইসব দেখার আমার কোনো প্রয়োজন নাই। তা এটা আমি জাস্ট সৎ মাকে ধমক দিয়েছিলাম যাতে আমার কথা শুনে আমার কথা মানে, এবং বিশেষ করে বলতে খারাপও লাগে যাতে আমাকে নেশার টাকাটা দেয়। এই জন্য আমি সৎ মাকে জাস্ট একটা ভয় দেখাইছিলাম। আমার ওই সময় তো আব্বুর আমাকে টাকা দিত না। তা রাতের বেলা আমি বন্ধুবান্ধবের সাথে নেশা করলাম, নেশা করে প্রায় রাত্র 11টা সাড়ে 11টার দিকে তখন বাসায় আসছি, এবং বাসায় আসার পর আমি তখন শুইতে গেলাম। তাই শুইতে গেছি, আমার মনে হয় তন্দ্রায় আসছে, ঘুম অত ক্লিয়ার হয়নি, তন্দ্রায় আসছে। তা তন্দ্রায় আসার পরে আমার মনে হয় যেন কেউ একজন আমার খাটের নিচে আগ থেকেই লুকিয়েছিল, মানে কেউ একজন, বাট কে ছিল আমি জানি না। আমার তন্দ্রা আসার পরেই হঠাৎ করে আমার মুখটা চাইপা ধরছে, ধরার পরেই ভাই মানে কোনো কিছু নাই হঠাৎ করে আমার যেই আমার লুঙ্গি পরা অবস্থা, আমি লুঙ্গিটা টান দিয়ে আমার যৌনাঙ্গটা কেটে ফেলছে। এবং জাস্ট আমি হাত দিয়ে দেখতেছি যে রক্তের বন্যা, আমার হাতের মধ্যে রক্ত চুটচুট করে আসতেছে। আমি জাস্ট চিৎকার করতেছি, বাট আশেপাশে তো আমাদের তেমন কোনো বাড়িঘর নাই, কেউ আসেও নাই। সেখানে আমি তখন অজ্ঞান হয়ে পড়ি, রক্ত বেরিয়েছে না, যাই না, অজ্ঞান হয়ে পড়ি। এবং আমার যখন জ্ঞান ফিরে আমি হসপিটালে, আমি আমাদের এলাকার একটা হসপিটালে, ওইখানে আমি তখন ভর্তি। তা ভর্তি হওয়ার পরে আমার অবস্থা তখন খুব খারাপ। আমি আমার দুটো পা তখন একদম নাড়াইতে পারি না, দুটো পা নাড়াইতে পারতেছি না, এবং প্রচুর কান্নাকাটি করতেছি যে এটা কে করলো। আমার সৎমাও আমার সামনে আসছে, আমি বললাম যে এটা কে করলো, আমার সাথে এই কাজটা করলোটাকে? আমার তো কোনো শত্রু নাই। আমার সৎমা বলে, কার সাথে নেশা করছিস, কার সাথে কী করছিস, এবং তারা সম্ভবত শত্রুতা আমি করে এটা করছি। তা আমার কথা হচ্ছে ভাই দেখেন, আমার এই ঘরের দরজাটা কিন্তু আমি তালা মারি না, এমনি লাগানোই থাকে, বাইরে থেকে লাগানো থাকে। তো আমি বাইরে থেকে দরজাটা খুলে ভিতরে ঢুকছি। এখন আমার এই ঘরের মধ্যে কে আগে থেকে লুকিয়ে মেরেছিল, কারণ আমি ঘরে ঢুকে কিন্তু দরজা লাগাই দিছি, বাইরে থেকে, ভিতর থেকে। তা ভিতর থেকে যদি দরজা লাগিয়ে দিই, তাহলে বাইরে থেকে কোনো মানুষ তো আমার ঘরে আসার কথা না। তা যেই কাজটা করেছে সে আমার খাটের নিচে লুকিয়েছিল বা আমার ঘরে আগ থেকে লুকিয়েছিল। যাই হোক, এরকম করে আমি প্রায় 15-20 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম। বাট আমার বাবা একটাবারের জন্য আমার সাথে কথা বলে নাই। আর আমার কাছে ওই সময় কোনো মোবাইল ফোনও ছিল না। আমি সৎমাকে বারবার বলতাম যে আমি আব্বুর সাথে কথা বলি, আমি আব্বুর সাথে কথা বলবো। আমার সৎমা আমাকে বলে যে তোমার আব্বু তোমার সাথে কথা বলবে না, তুমি নেশা করো এবং তুমি নেশাগ্রস্ত একটা মানুষ, এই জন্য তোমার আব্বু তোমার সাথে কথা বলবে না। তা আমার সাথে কথা বলবে না কেন বলবে না, আমার অপরাধ কি? আমার সৎমা একটা কথাই বলে, তুই নেশা করিস এবং তোর আব্বু নেশাগ্রস্ত কোনো লোকের সাথে কথা বলবে না, তোর সাথে কথা বলবে না। এমন করে আমি দীর্ঘদিন হসপিটালে ছিলাম, এবং মোটামুটিভাবে একটু সুস্থ হয়ে হসপিটাল থেকে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরেও আমার আব্বুকে তখন আমি অনেক মিস করতেছি, আমার অনেক খারাপ লাগতেছে যে এই ঘটনা কে ঘটাইলো। আমি কোনো আইনের আশ্রয়ও পাচ্ছি না, বা এলাকার কেউ আমাকে কোনো সহযোগিতা করতেছে না। বরাবর মতো আমার সৎমা এতটাই খারাপ ছিল যে এলাকার কোনো লোক আমাদের বাড়িতে আসতো না। বাড়িতে আসলে আমার সৎমা গালাগালি করতো যে কেন আসছিস, কী কারণে আসছিস। আমার সৎমায়ের ব্যবহার খুব খারাপ ছিল। তো যার জন্য কোনো লোক আমাদের বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতো না, সবাই আমাদের কাছ থেকে দূরেই থাকতো। তা এই অবস্থার ভিতরে আমার সৎমা তখন আর কাউকে কোনো কিছু বললো না। আমি তখন এইভাবে আস্তে আস্তে করে অনেকগুলো মাস পেরিয়ে গেলে মোটামুটি একটু সুস্থ হলাম। তা মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে আমি একদিন সৎমাকে খুব অনুরোধ করলাম যে আমি একটু আব্বুর সাথে কথা বলবো, উনি আমাকে দেয়ই না। পরে একদিন আমার সৎমা তখন রান্নাবান্না করতেছিল না, জানি কী করতেছিল। আমি তখন আমার সৎমায়ের মোবাইল দিয়ে আমার আব্বাকে কল দিছি। ওই সময় আব্বুকে কল দিলাম পরে আব্বু তখন রিসিভ করছে। আমি বললাম যে আব্বু, আমি মুরাদ। এবং এই কথাটা বলা মাত্রই আমার আব্বু তখন আমার সাথে এত পরিমাণে দুর্ব্যবহার করতে শুরু করছে। এই তোর এত বড় সাহস, তুই এখনও বাড়ি থেকে বেরোস নাই, তুই বাড়ি থেকে বেরোস না কেন? আমি যদি বাংলাদেশে এসে তোকে দেখি, আমি কিন্তু তোকে মেরে ফেলবো, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। এরকম করে আমার সাথে কথা বলতেছে। তাই না, আমার কথা হচ্ছে আমি কী অপরাধ করলাম? একটা মানুষ তো অন্যায় করতে হয়, তো আমি কী এমন অন্যায় করলাম যে আমার আব্বা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে, যে বাড়িতে আসলে আমাকে মেরে ফেলবে, আমাকে এটা করবে, আমাকে ওইটা করবে, আমার অপরাধ কি? কিছুই বুঝলাম না। যাই হোক, আমি তখন লাইনটা কেটে দিয়ে আমার সৎমা আসছে, মারে বললাম যে মা, বিষয়টা কি? আব্বা আমার সাথে এরকম খারাপ ব্যবহারটা কেন করলো, বা এরকম ঘটনাগুলো কি, এই কারণটা কি? তা আমার আম্মা আমাকে কিছু বলে না। তা আমি তখন আস্তে আস্তে বাইরের দিকে যাই, কিন্তু রে ভাই,
বাইরের দিকে যখন 1 পা 2 পা যাই, এলাকার লোকজনের সাথে মিশি, আমি এলাকার লোকের মাধ্যমে একটা কথা শুনতে পাই, যেটা শোনার পরে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে। এলাকার সব মানুষ আমাকে বলে আমি নাকি আমার সৎ মায়ের সাথে খারাপ কাজ করার জন্য গিয়েছিলাম, এবং যাওয়ার পরে আমার সৎ মা নাকি আমার এটা কেড়ে দিছে। মানে শোনার পরে তো আমি খুব অবাক হয়ে গেলাম যে কি, অনেকেই বলে। এবং আমি তখন এটা যাচাই করতে শুরু করি যে এই কথাটা উঠলো কোত্থেকে, কথাটা বললো কে। একটা পর্যায়ে আমি জানতে পারি যে এই কথাটা আমার সৎ মায়ের রটাই দিছে মানুষের কাছে। এটা আমার সৎ মায়ের বিভিন্ন লোকের কাছে বলছে। মানে আমার ভিতর তখন আমি থাকি না যে কী ব্যাপার, আমার সৎ মা এই ধরনের কথা মানুষের কাছে কেন বললো। এবং আমি যখন বাইরে থেকে এসে একদিন সৎ মাকে জিজ্ঞেস করলাম যে মা, এই ঘটনা লোকে তো আমাকে এগুলো বলে, এটাই আমার কতটুকু সত্য। এটা বলার পরে তখন আমাকে বলে যে 1 কোপ দিয়ে তোকে আমি 2 টুকরা করে ফেলবো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন তুই আমাকে করিস বা এই বিষয় নিয়ে তুই কোনো কথা আমাকে বলিস। তে মানে আমি বুঝতে পারলাম না যে কেন আমার সৎ মা আমার সাথে এরকমটা করে বা এরকম করার কারণটা কি। তো কোনো কিছুই বুঝি না। এবং তখন আমার নিজেরও খুব অসুস্থতা, আমি হাঁটতে পারি না অতটা ভালোভাবে। তা এরপরে আমি আস্তে আস্তে করে আমার বাইরের মোবাইল দিয়ে আমার আব্বুর সাথে যোগাযোগ করার চেষ্টা করি অন্য লোকদের মাধ্যমে। এবং যোগাযোগ করার পরে আমার আব্বা আমাকে কোনো কিছুই বলে না, শুধু আমাকে বলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এবং তুই যদি আমার বাড়ি থেকে না বাইরস, আমি যদি বাংলাদেশে এসে তোকে দেখি, আমি কিন্তু তোকে খুন করব, তোকে খুন করে আমি নিজেও ফাঁসিতে ঝুলবো, তোর এখনও ভালো আছে তুই বাড়ি থেকে বের হ। অ্যান্ড একটা পর্যায়ে আমার সৎ মা তখন আমাকে খাবার দাবার দেওয়া বন্ধ করে দেয়। মানে আমাকে খাবার দাবার দেয় না, আমাকে খাবার দাবার দেওয়া পরিপূর্ণভাবে বন্ধ করে দেয়। মানে আমার আব্বা কেন যে আমার উপরে রাগ, কী কারণে রাগ, এটা কিন্তু ভাই আমি জানি না। আমার আব্বা যে রাগ করেছে কেন, এবং আমার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট কে ঘটাইলো, কী কারণে ঘটাইলো, এটাও আমার আব্বু কোনো জাস্টিফাই করলো না। এবং এলাকার লোকজন আমার নামে একটা বদনাম রটাই দিল। এবং এই বিষয় নিয়ে আমার সৎ মা আমার সাথে কোনো কথা বলতে চায় না। আর আব্বুর কথাই একটা, যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি বাংলাদেশে এসে যেন তোর ছায়া আমি আমার বাড়িতে না দেখি। আমি যদি তোকে আমার বাড়িতে দেখতে পাই তাহলে কিন্তু আমি তোকে মেরে আমি নিজে কিন্তু জেলে খাটবো, আমি নিজে ফাঁসিতে ঝুলবো। ঘরে আমার তখন খাবার বন্ধ হয়ে গেল, ঘরের মধ্যে আমাকে টোটালি কোনো খাবার দাবার দিচ্ছে না, আমি কোনো খাবার দাবার পাচ্ছি না। এবং তখন আর মানে এমন একটা অবস্থা হয়েছে, নেশাও করতে পারি না, ঘরে খাবার দাবারও নাই, বাইরেও আসলে গিয়ে তেমন কোনো হাট কাজ করতে পারি না, যেহেতু আমার এরকম একটা সমস্যা। আমার প্রস্রাব করতে অনেক কষ্ট হইতো, 5 লাগিয়ে একটা মেশিন আছে, এটা লাগিয়ে তারপর আমাকে প্রস্রাব করা লাগতো। আমি এক কথা একজন অসুস্থ মানুষ। এইভাবে 1 মাস 2 মাস নির্যাতিত হতে হতে একটা সময় সিদ্ধান্ত নিলাম যে বাড়ি থেকে বেরিয়ে যাব। মানে ওই সময় আমি আর থাকবো না। এবং আমার আম্মু ওই লাগাতার হায়দারের সাথে এগুলো করে বেড়াইতেছে, আমি এগুলো দেখতেছি, তার নিজের কাছেও খারাপ লাগতেছে। একটা সময় আমি তখন সব কিছুর মায়া ত্যাগ করি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিলাম, যে আল্লাহ তুমি কিসমতে কপালের ভাগ্যে যা রাখছো তাই হবে, আমি আর এসবের মায়া পড়ে থাকবো না। আমি তখন চলে গেলাম সুদূর চট্টগ্রাম শহরে। ওইখানে যাওয়ার পরে আমার এলাকারও কিছু লোকজন ছিল বা বাইরের কিছু লোকজনের সহযোগিতায় আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নেই। তা গার্মেন্টস করি আমি। তারপরেও আমি আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না। আমার রানে ব্যথা করে, আমার ওইখানে ব্যথা করে, বিভিন্ন পয়েন্টে ব্যথা করে, যার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারি না। তারপরও টুকিটাকি যতটুকু বাড়ি কাজ করতেছি। তা ওরকম থাকার কোনো আমার জায়গা নেই। থাকার জায়গা না থাকার পরে ওইখানকারই একজন এই লোকের মাধ্যমে, মানে একজন লোকের সাথে কথাবার্তা বলে, ওনার সাথে কথাবার্তা বলে ওনার ওই বাসায় থাকার ব্যবস্থা নিলাম। এবং ওনার নাম হচ্ছে জামশেদ, মানে জামশেদ বলে একজন লোক আছে, উনি সিকিউরিটি চাকরি করে। ওনার সাথে কথাবার্তা বললাম, উনি আমারে বলে যে ঠিক আছে, হ্যাঁ তাহলে তুই আমার এখানে থাক, মানে আমার বাসায় থাক, সমস্যা নেই। তাহলে ওনার বাসায় আমি থাকতেছি, মানে ওনার রুমের মধ্যে থাকতেছি। সিকিউরিটি চাকরি করে উনি সিকিউরিটি যে সর্দার আর কি, মানে যারা সিকিউরিটি আছে তাদের উনি অফিসার এরকম। তা উনি আমাকে ইচ্ছে করে ওনার রুমে নিয়ে গেছে আর কি, ওনার রুমে থাকার জন্য। তা ওনার রুমে থাকতেছি, এরকম করতেছি, এরকম করতে করতে উনি আমি যে প্রস্রাব করতে যাই উনি খেয়াল করে যে আমি ওভাবে প্রস্রাব করি বা আমার ইউরিন এরকম করে বের হয়। তো উনি একদিন আমাকে জিজ্ঞেস করে যে তোর এই সমস্যাটা কেন হইলো বা কী ব্যাপার। তা আমি একদিন, যেহেতু উনি আমার সিনিয়র একজন মানুষ, মোটামুটি মধ্যবয়স্ক চেয়ে অনেক বয়স্ক, তা আমি ওনার কাছে বললাম যে কাকা দেখেন এই ঘটনা, এবং এই কারণে আমার এই জিনিসটি এরকম হয়ে গেছে। আমি জানি না কে বা কারা করছে, বাট আমাকে জোর করে ধরে এটা করছে। তো উনি আমার বলে যে চিকিৎসা করতে অনেক টাকা লাগছে, মনে হয় এই টাকা কে দিল। এমন আমার আব্বা বিদেশে থাকে, আমার আব্বা পাঠাইছে। তা এরকম করে ওনার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়। এবং ওই সম্পর্কের সূত্র ধরে আমি তখন গার্মেন্টসেও চাকরি করে ওনার কাছেও আসি। ওই যে আমার এই জিনিসটা কাটা গেল বা এবং আমি একটু অন্যরকম হয়ে গেলাম, এই জিনিসগুলো এই জামশেদ কাকা একটু ভালোভাবে খেয়াল করে। এবং আমি জানি না, কিছুদিনের মধ্যেই রাতে ওনার সাথে আমি একই খাটে ঘুমাইতাম আর কি, একটা খাটের মধ্যে ঘুমাইতাম। আমার প্রতি ওনার এক ধরনের খারাপ একটা নেশা জাগে,
মানে ঘুমের মধ্যে তো আমি বুঝতে পারি উনি আমাকে যেভাবে জড়িয়ে ধরে বা যেভাবে কোনো কিছু করতে চায়। তা আমি ওই সময় কিন্তু যে টাকা বেতন পাইতাম, মানে আমার কাছে টাকা ছিল না আর কি, নেশা করার মতো টাকা আমার কাছে থাকতো না। ওনার ঘর ভাড়া দিতে পারতাম না, এটা দিতে পারতাম না, ওইটা দিতে পারতাম না। বিভিন্নভাবে হচ্ছে উনি মানে আমাকে বলতো যে তুই আমার সাথে এটা করতে হবে, ওইটা করতে হবে, আমি যা যা বলবো তাহলে তুই ঘর ভাড়া আর খাবার টাকা না দিলেও চলবে। তো আমার তো আসলে যে টাকা বেতন হতো ওই টাকা দিয়ে আমি নেশার পিছনে প্রায় সব টাকা চলে যাইতো, আমার কাছে ওরকম টাকা পয়সা থাকতো না। তো যার জন্য আমি তখন ওই জামশেদ বলে ওই লোকটার কথা শুনলাম আর কি। ওনার কথা শোনা ছাড়া আমার কাছে আসলে আর কোনো উপায় ছিল না। এবং ওনার সাথে তখন আমার খারাপ কাজগুলো, বলৎকারের মতো কাজগুলো হইতো। এবং আমি তখন ঘর ভাড়াও দিতাম না, খাবারের টাকাও দিতাম না। খাবারের টাকা ওনার, ঘর ভাড়াও আমার, কিন্তু আমি শুধু যে টাকা বেতন পেতাম পুরোটাই নেশা করতাম আর কি, নেশার পিছনে উড়াইতাম। এরকম করতে করতে অনেকগুলো মাস কেটে গেল। একদিন হঠাৎ করে মনের ভিতরে প্রতিবাদ জাগলো যে প্রতিটা রাতে উনি আমার সাথে এই ধরনের খারাপ কাজ করে এবং আমি এটার একটা প্রতিবাদ করব। একদিন আমি হঠাৎ করে ওনারে বললাম যে আমাদের ওইখানে অনেকগুলো রিজেক্ট মাল আছে আর কি, গার্মেন্টসের অনেক মাল যেগুলো বিভিন্ন সাইট থেকে, কারখানা থেকে বের করা যায়, মানে কারখানা থেকে অনেকগুলো মালামাল বের করা যায়। তবে একদিন জামশেদ কাকারে বললাম যে কাকা আমি কিন্তু আমাদের পিএম সাহেবের কাছে বলে দিব আপনি আমাকে রুমের ভিতরে নিয়ে এই কাজ করেন আমার সাথে। এবং ওই সময় কিন্তু দারোয়ানদের উপরে মোটামুটি দারোয়ানদের উপর ওনার নামে আরও কয়েকটা রিপোর্ট আসছে খারাপ, বিভিন্ন মেয়েদেরকে উনি অশ্লীলতা হানি করার চেষ্টা করেছে। তাই আমি বললাম যে আমি কিন্তু আপনার রিপোর্ট দিবে, এবং আমার কাছে ভিডিও আছে। কিন্তু কোনো ভিডিও আমার কাছে ছিল না, জাস্ট মিথ্যা বলছি। যে আমি বললাম যে আমার কাছে ভিডিও আছে, আমি কিন্তু এই ভিডিও রেকর্ড কিন্তু এই পিএমকে দেখাবো, আপনি আমার সাথে এগুলো করেন। উনি আমার বললেন না 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 না, এগুলো করিস না, তুই যা বলবি আমি তার সব কথাই শুনবো, তুই এগুলো করিস না। আমি তখন বললাম তাইলে আমি আপনার সাইড দিয়া গার্মেন্টসের কিছু রিজেক্ট মাল বের করবো, আপনি আমার বাধা দিতে পারবেন না, নাহলে কিন্তু আমি পিএম ভিডিও দেখাবো। উনি বলে আচ্ছা ঠিক আছে, যা যা আমি পিএমের কাউকে কিছু বলার দরকার নাই, তোর যা যা বের করা দরকার তুই আমার এই দিক দিয়ে মাল বের করবি, কিন্তু আমার এই ইশারা দিয়ে বের করবি, যাতে অন্য কেউ না দেখে। বললাম ঠিক আছে। এবারে গার্মেন্টসের কাজ করার নাম করে আমি গার্মেন্টসে যাইতাম, মূলত আমি করতাম চুরি। মানে ওনার যে সাইড ছিল ওই সাইড দিয়ে আমি তখন গাঁটটিতে প্রচুর পরিমাণের গার্মেন্টস, এবং আমার গার্মেন্টসটা অনেক বড় একটা গার্মেন্টস ছিল। এবং চট্টগ্রাম শহরে হাতে গোনা কয়েকটা গার্মেন্টসের মধ্যে এই গার্মেন্টসটাও একটা খুবই নাম করে একটা গার্মেন্টস। তো এবং এটার মালিক অনেক বড় লোক। তা ওই গার্মেন্টস থেকে আমি তখন লটে লটে মাল ওই সিকিউরিটির রাস্তা দিয়ে বের করে ফেলতাম, মানে জামশেদ কাকার ওই দিক দিয়ে। তা উনি আর আমার বাধাও দিত না, যদি আমি বললাম ভিডিও আমি দেখাই দিব, ভিডিও আমি অমুককে দেখাবো, তোমাকে দেখাবো, আপনার 12টা বাজাবো। আর উনি যেহেতু সিকিউরিটিদের সর্দার ছিল, তা ওনার কথা অন্য সিকিউরিটিটা শুনতো আর কি। অন্যদেরকে যদি বলতো যে এদিকে যাইস না, এদিকে মুরাদ থাকুক বা এটা সেটা, তার ওনার কথা মানতো। এমন করতে করতে প্রায় 1.5 বছরের মতো আমি গার্মেন্টসের মালামাল এইভাবে সরাই, এবং 1.5 বছরে আমি প্রায় অনেক টাকার মালিক হয়ে যাই। এবং বরাবরের মতো মানে প্রায় এত টাকার মালিক হয়ে যায় যে আমার কাছে মনে হয় যে টাকা আমার কাছে আছে ওই টাকা দিয়ে আমি রাজার হাওলাতে আমার জীবন কাটাই দিতে পারবো, মানে আমার আর প্রয়োজন নেই অন্য কোনো কাজ করার। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন ওই গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিই। আমি তখন ভাবলাম যে আমি অন্য কিছু একটা করব, আর গার্মেন্টসের চাকরি আমি করব না। যেহেতু তখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, মোটামুটি ভালো টাকা পয়সা আছে, পরে ভাবলাম যে এছাড়া নর্মালি কী করা যায়। এদিকে ওদিকে ব্যবসা বাণিজ্য করার জন্য পরিকল্পনা করতেছিলাম। প্রায় 30-40 লাখ টাকার মতো ওই সময় আমার হ্যান্ড ক্যাশ হয়ে গেছে। তাই না, আমার আর গার্মেন্টসে চাকরি করার প্রয়োজন নেই। তাই তারপর আবার ওনার কাছে থাকি, জামশেদ কাকার কাছে থাকি। তার কাছে থাকলে আমার নিজের ইজ্জত সম্মান থাকে না, এবং ওইসব কথা লোকের কাছে বলতেও পারি না, মান সম্মানের একটা বিষয়। তারপরে আমি তখন একটা ভাতঘর দিলাম, মানে চট্টলা ভাতঘর বলে একটা হোটেল দিলাম। এবং আলহামদুলিল্লাহ ওই হোটেলে আমার তখন ইনকাম খুব ভালোই হচ্ছে, এবং আমি এই হোটেলটাও গার্মেন্টসের সামনেই দিলাম। গার্মেন্টসের সামনে হোটেলটা দিলাম, তো দেখা যায় যে দুপুরবেলা প্রচুর পরিমাণে লোকজন আমার গার্মেন্টসে খাবার খাইতে যাইতো। অ্যান্ড তখনও আমি কিন্তু ওই কাজটাই করতাম, মাঝে মাঝে গার্মেন্টসে আমি যাইতাম, যেহেতু গার্মেন্টসে অনেকের সাথে আমার পরিচয় আছে, তাদেরকে খাবার দিতে যাইতাম, এটাই দিতাম। তখন আমি ওই জামশেদ কাকার মাধ্যমে তখন কিন্তু আমি মাল বের করতাম গার্মেন্টস থেকে, বাট অতটা না। ওই সময় যেরকম ধরেন আপনার লটে লটে বের করে ফেলতাম অতটা না, বাট মাঝে মাঝে ভালো কোনো প্রোডাক্ট পাইলে কয়েকটা দোকানের সাথে কন্ট্রাক্ট থাকে, জিন্স প্যান্ট এটা ওইটা, তখন বের করে আমি দিতাম আর কি, বাইরে সাপ্লাই দিতাম। তা জামশেদ কাকাই তখন আমার এগুলো সুযোগ করে দিত, তিনি আমার দোকানে আসতে খাওয়া দাওয়া করতো। বাট তখন তার সাথে আমার কোনো খারাপ কাজ ছিল না, মানে কোনো ধরনের খারাপ কাজ হইতো না, মোটামুটি সব কিছু ভালোই ছিল। তা হোটেলও চালাইতাম, ইনকামও হইতো মোটামুটি ভালো টাকাই, এবং প্রচুর পরিমাণের মানে হইতো আর কি, লোকজন আসতো বাইরে থেকে। এটা করে প্রায় 2 বছরের মতো আমি তখন হোটেলটা চালাই। 2-2.5 বছর এই হোটেলটা চালানোর পরে আমার রিজার্ভে তখন আরও টাকা মানে জমে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা চাইনিজ রেস্টুরেন্ট দিব, মানে আমার একটা প্ল্যানিং হলো আর কি, যে আমি একটা চাইনিজ রেস্টুরেন্ট দিব এবং একটা চাইনিজ রেস্টুরেন্ট চালাবো। ওই সময়টা পর্যন্ত কিন্তু আমার সৎমা কোথায়, আমার বাবা কোথায়, বা আমার পরিবারের অন্য মানুষগুলো কে কোথায় আছে, কাউকে নিয়ে কিন্তু আমার আর কোনো মাথা ব্যথা নাই। কে কোথায় আছে, কে কী করতেছে না করতেছে, আমি ওইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না।
আমি তখন আমার নিজেকে নিয়েই ব্যস্ত আছি। আমি তখন গার্মেন্টস কর্মী, ইভেন হচ্ছে মানে হোটেল ব্যবসায়িক, ওটা আমি তখন চলতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমি তখন করলাম কি, যে পরিমাণে টাকা আমার কাছে হলো সেই টাকা দিয়ে আমি তখন একটা চাইনিজ রেস্টুরেন্টে দিলাম। চট্টগ্রামের খুব পপুলার একটা জায়গার ভিতরে একটা চাইনিজ রেস্টুরেন্টও দিলাম, এবং সেই রেস্টুরেন্টের শেফ থেকে শুরু করে ওয়েটার রিজার্ভ করলাম। মোটামুটি তখন আমি মুহূর্তের মধ্যে আমার দিন ফিরে গেল, এবং মনে হয় যেন আমি মুহূর্তের মধ্যে লাক্সারিয়াল গাড়ি, তারপরে আপনার দামি মোটর সাইকেল, ওইসব নিয়ে চলাফেরা করতাম। এবং আমার যেই সমস্যাটা ছিল, শারীরিক যে সমস্যাটা, এটার জন্য আমি তখন ইন্ডিয়াতে পর্যন্ত চাই, এবং ইন্ডিয়াতে গিয়ে ওইখানে আমি এক ধরনের রাবার ইউজ করি, একটা রাবার ইউজ করি, এবং সেটা দিয়ে আমি মোটামুটি ভালো প্রস্রাব করতে পারি বা সব কিছু আমার ঠিক হয়ে যায়। আমি পুনরায় বাংলাদেশে আবারও ফিরে আসি, এবং আসার পরে সর্বদিক থেকে আমার খুব ভালো ব্যবসা বাণিজ্য, আয়, ইনকাম, উন্নতি সমস্ত কিছু ভালো হচ্ছে। এভাবে আমার চাইনিজ রেস্টুরেন্টে একদিন আমি আমার রেস্টুরেন্টের কর্নারের ভিতরে বসে আছি, প্রায় রাত 9টার দিকে হঠাৎ করে অনেকগুলো ছেলে মেয়ে রেস্টুরেন্টে ঢুকে, সেখানে একটা মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনা হয়, অনেক সুন্দর করে। তা মেয়েটার আনা হয়, এবং অনেককে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম। ম্যানেজার আমাকে বলছে যে স্যার, এরা আজকে মানে হলরুম বুকিং নিয়েছে, এখানে একটা মেয়ের জন্মদিন, তারা বার্থডে সেলিব্রেট করবে। তা না, আমি তখন ভাবলাম যে ভালো কথা, আমি তখন কোনায় বসে আছি। তা ওই সময় তো আমার টাকা পয়সা অঢাল, কোনো অভাব নাই, মানে একদম মানে বড় লোকদের সাথে উঠা বসা চলাফেরা সব কিছুই ঠিক আছে। তো তারা জন্মদিনে সেলিব্রেট করবে, ওই সময় তো আসলে মানে এই জীবন তো কখনোই পাই নাই। ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, কলেজে পড়াশোনা করা, ফ্রেন্ডদের সাথে জন্মদিন সেলিব্রেট করা, এটা তো আসলে জীবনে কখনো হয়ে ওঠে নাই, বা এটা জীবনে কখনো পাই নাই। হঠাৎ করে যখন দেখলাম যে এরকম একটা পরিবেশ, বা এরকম ছেলে মেয়ে একসাথে মিলে তারা জন্মদিন সেলিব্রেট করতেছে, গান বাজাচ্ছে, মিউজিক বাজাচ্ছে, তখন নিজের কাছে খুব ভালো লাগতে শুরু হলো আর কি। এবং সেই ভালো লাগার সূত্র ধরে আমি তখন তাকাইলাম, অনেক দিন ধরে তাকিয়ে আছি, এবং মেয়েটা একটা গানের সাথে, হিন্দি একটা গানের সাথে নৃত্য করলো, বার্থডে ড্রেস পরে নৃত্য করলো। ভাই, এক কথায় আমার কাছে অসাধারণ মনে হয়েছে আর কি, অসাধারণ। এবং সেখান থেকে আমার মেয়েটাকে একরকম ভালো লেগে যায়, যদিও সে আমার বয়স অনেক ছোট হবে, অনেক ভালো লেগে যায়। এবং ভালো লাগার পরে আমি তখন আমার ম্যানেজারের মাধ্যমে ওই মেয়েকে যেই মানে রেস্টুরেন্টে যে ভাড়া নিয়েছিল ওই ছেলের ফোন নাম্বারটা নেই, এবং ফোন নাম্বারটা নেওয়ার পরে ছেলের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলি। এবং একটা পর্যায়ে এই মেয়েটার নাম ছিল পাপিয়া। দেন পাপিয়াদের পারিবারিক সম্বন্ধে আমি তখন জানতে পারি, কিন্তু অবাক হয়ে গেলাম এটা জানার পরে যে পাপিয়ার বাবাও যথেষ্ট রকমের একজন ধার্মিক মানুষ, এবং উনি একজন মানে অনেক বড় ধরনের হুজুর, এবং তার মাও যথেষ্ট ধার্মিক পরিবারের মানুষ। আসলে মূলত এই জন্মদিনের অনুষ্ঠানটা তারা বাসায় করতে পারবে না, বা তার বাবা মা জন্মদিনটাকে ওভাবে মানে অ্যাকসেপ্ট করে না, জন্মদিনের অনুষ্ঠান করাটাকে, যার জন্য পাপিয়া তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানটা সে করেছে। এটা মূলত সে তার বাবা মা থেকে হাইড করার জন্যই এটা। তাই একটা বিষয় প্রথমে দেখলাম যে মেয়েটাও দেখতে শুনতে যথেষ্ট লম্বা, ফর্সা, বা এক দেখায় তাকে ভালো লাগার মতো একটা মেয়ে। আবার সেকেন্ডলি দেখলাম যে তার পারিবারিক অবস্থাও ভালো, তার বাবার অবস্থা, তার মায়ের অবস্থা, পারিবারিক অবস্থাও ভালো, এবং মেয়েটা শিক্ষিত, পড়াশোনা করতেছে কলেজে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই মেয়েটাকে দেখার পরে নিজের মনের ভিতরে এক ধরনের খায়েশ জাগলো, মানে ভালোবাসার খায়েশ, সংসার করার খায়েশ, বাচ্চা কাচ্চার টোনাটুনি নিয়ে পরিবার করার একটা খায়েশ আমার মনে জাগলো। তা না, মেয়েটাকে খুব ভালো লাগতো। একদিন দুই দিন করতে করতে তার ফোন নাম্বারটা একদিন নিলাম, নেওয়ার পরে তার সাথে ফোনে কথা বললাম একদিন, এবং সে আমার সাথে খুব ভালো করে কথা বললো। আমি পরিচয় দিলাম যে আমি অমুক রেস্টুরেন্টের মালিক, আমার নাম এইটা, হচ্ছে মুরাদ হোসেন, মুরাদ খান আমি তখন বলতাম যে আমার মুরাদ খান, আমার রেস্টুরেন্ট এটা। তা বলার পরে মেয়ে তো যেহেতু শুনলো যে রেস্টুরেন্টের মালিক আমি, সে ভীষণ এক্সাইটেড হয়ে গেল। সে আসলে প্রথমত বিশ্বাস করতেছিল না যে আমি রেস্টুরেন্টের অনার। পরে আমি বললাম যে আপনি একদিন আমার রেস্টুরেন্টে আসেন, বসি, আমরা কতক্ষণ কথাবার্তা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং একদিন আমি তাকে আমার রেস্টুরেন্টে ইভিনিংয়ে ডাকি, সন্ধ্যার দিকে ডাকি, এবং ইভিনিংয়ে সে আসে, আমার সাথে দেখা করে। আমিও খুব একেবারে হ্যান্ডসামভাবে বসে থেকে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চেহারা, শরীর, স্বাস্থ্য সব দিক দিয়ে খুব হ্যান্ডসাম বানাইছে। যে কোনো মানুষ আমাকে দেখলেই এক দেখে পছন্দ করে ফেলবে, বা এরকমভাবে আল্লাহ আমাকে তৈরি করছে। তো মেয়েটা আসার পর আমার সাথে কথাবার্তা বললো আমার পাশে বসে, এবং খুব অল্প সময়ের মধ্যে সে আমার খুব কাছের একজন মানুষ হয়ে গেল। খুব সুন্দর করে নম্র, ভদ্র, ভালোভাবে কথাবার্তা বললো, এবং কথাবার্তা বলতে বলতে সে জানি কেন আমার পরম আত্মীয় হয়ে গেল। প্রায় 1 ঘন্টার মতো আমরা সময় কাটাইলাম, মনে হয় যেন ওই 1টা ঘন্টা কয়েকটা মিনিটের মাঝে কেটে গেল। আলহামদুলিল্লাহ তার সাথে এইভাবে কথাবার্তা বলতে বলতে দুজনের মাঝে হারিয়ে গেলাম। এবং এরপর থেকে আমি মাঝে মাঝে মেয়েটার সাথে কথা বলি, যদিও তার সাথে আমার বয়সের অনেকটা ডিস্টেন্স ছিল, অনেক পার্থক্য ছিল। তা মাঝে মাঝে তার সাথে কথাবার্তা বলি। এরকম করে কথাবার্তা বলতে বলতে আমাদের ওই ফোনে কথাবার্তা বলার মাঝেই দুজনের মাঝে এক ধরনের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং প্রেম ভালোবাসার সম্পর্কের ওই সূত্র ধরে মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে, এবং আমিও তাকে অনেক ভালোবাসি।
তা আমার হোটেলের যে ম্যানেজার যারা ছিল ও আবার চিটংয়ের মানুষ, ও আমার থেকে একটু জুনিয়র হবে, তো 2-3 বছর ছোট হবে। তা মেয়েটার সাথে যে আমার সম্পর্ক হয় ওই কিন্তু জানে, ওই সবসময় আসে, আসার পরে দেখে। বা মেয়েটাও কিন্তু খুব ধার্মিক, মানে হয়তো বাইরে থাকলে বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে বা ইসলামের যে রীতিনীতি আছে এগুলো মানে খুবই পর্দা করে চলাফেরা করে আর কি, অনেক পর্দাশীল একটা মেয়ে। তা এক কথায় খুবই ভালো। তো এরকম করতে করতে আমার রেস্টুরেন্টে আসা যাওয়ার মাঝে আমার ম্যানেজার ছিল হাবিবুল্লাহরে বললাম যে হাবিবুল্লাহ, এমন এমন গোটা মেয়েটার আমার ভালো লাগে। আমার ম্যানেজার হাবিবুল্লাহ আমাকে বলে যে স্যার ওনাকে বিয়ে করে ফেলেন, এবং বিয়ে না করলে এত সুন্দরী মেয়েদেরকে আটকে রাখা যায় না, মেয়েটার দেখতে যেহেতু অনেক সুন্দর, তাহলে হঠাৎ করে হয়তো অন্য কারোর সাথে রিলেশন হয়ে যেতে পারে বা পরিবার বিয়ে দিয়ে ফেলতে পারে, আপনি গোপনে হলেও মেয়েটাকে বিয়ে করে ফেলেন। তা আমি কিন্তু হাবিবুল্লাহ কিন্তু আমার এই সমস্যার বিষয়টা জানে যে আমার একটা ফিজিক্যাল সমস্যা আছে। পরে আমি হাবিবুল্লাহকে বললাম যে হাবিবুল্লাহ, তুমি তো জানো যে আমার এই একটা সমস্যা আছে। পরে আমাকে বলে যে স্যার আপনি কি এই সমস্যার কথা মেয়েটাকে বলেছিলেন? আমি বললাম যে না, এই সমস্যার কথা কি বলা যায়? এটা মুখে বলবো কেমন করে, লজ্জার বিষয়, এটা কি বলা যায়? হাবিবুল্লাহ আমাকে বলে স্যার না বললে ভালো করছেন। আর মেয়েটাকে দেখে আমার যতটা মনে হয়েছে, আপনি যদি বিয়ের আগে এই বিষয়টা বলে দেন যে আপনার এটাতে সমস্যা আছে, তাইলে হয়তো মেয়েটা আপনাকে বিয়ে নাও করতে পারে। তো যেহেতু আপনি এখন ইচ্ছে করলে বাবাও হতে পারবেন বা সেরকম জিনিস আপনি ইউজ করতেছেন, তাহলে আপনি মেয়েটাকে এখন এই বিষয়টা বলার দরকার নাই। বিষয়টা না বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাদেরকে বিয়েটা করে ফেলেন। এবং আমি তখন বললাম যে আরে বোকা, বিয়ে করার পরে তো মেয়ে জানতে পারবে যে আমার এটাতে সমস্যা আছে। তখন ও আমাকে বলে দেখেন, মেয়েটার বাবা মার সম্বন্ধে আমি যতটুকু জেনেছি, মেয়েটার পরিবার সম্বন্ধে আমি ঠিক যতটুকু জানতে পারছি, মেয়েটা যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে। আর ভালো মেয়েরা বিয়ে হবার পরে যদি হাজব্যান্ডের কোনো সমস্যা থেকেও থাকে, এটা মানিয়ে নিয়ে সংসার করে। আর এটি হচ্ছে বড় কথা। আপনি যদি এখনই মেয়েটাকে এটা বলে দেন যে আপনার এই ধরনের সমস্যা আছে, তাহলে মেয়েটা আপনাকে বিয়েও করবে না, আপনাকে ছেড়ে দিবে। অ্যান্ড আপনি তাকে বিয়ে করেন, বিয়ে করার পরে যদি আল্লাহ না করে কেউ যদি থাকে তাহলে তো ভালো, আর যদি নাও থাকে তাও আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এখন বলে দিলে তো সে এমনিই চলে যাবে, আপনার সাথে মোটেও থাকবে না। তো যার জন্য আপনি আমার কথাটা শোনেন। তা হাবিবুল্লাহর কথাগুলো শোনার পরে আমি এগুলোর মাঝে আসলে এক ধরনের যুক্তি খুঁজে পেলাম। যে ফার্স্ট কথা হচ্ছে, আমি যদি এখন তাকে এই ধরনের সমস্যার কথাটা বলে ফেলি, তাহলে মেয়েটা আমাকে ছেড়ে দেবে, এটা নির্ঘাত। কারণ এরকম একটা ছেলেকে কেউ বিয়ে করে না। আর বিয়ের পর যদি আমি তাকে রিকোয়েস্ট করে কান্নাকাটি করে বলি যে দেখো আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর এটা তো আর আমি ইচ্ছা করে করি নাই, তাহলে হয়তো মেয়েটা বিষয়টা মেনে নিতে পারে যে ঠিক আছে, সমস্যা না, এটা হয়েছে বা ওইটা মানবে। এটার উপরেই ভিত্তি করে আমি তখন তাকে প্রচণ্ড রকমের বিয়ের প্রেশার দিচ্ছিলাম যে পাপিয়া তুমি আমার বিয়ে করো, আমরা একসাথে সংসার করবো, বিয়ে করো নিয়ে যখন আমি প্রতিটা মুহূর্তে তাকে প্রেরণা দিতেছি, একটা পর যতক্ষণ বিয়ের জন্য হুট করে রাজি হয়ে গেল যে ঠিক আছে ও বিয়ে করবে। কিন্তু আমি তাকে শর্ত দিয়েছিলাম যে আমার বাবা মা আসলে এই মুহূর্তে আমাকে বিয়ে করাবে না, আমি তো মাত্র ব্যবসা বাণিজ্য শুরু করেছি বা মাত্র ব্যবসায়িকদের কাতারে আসছি, তো তারা চাচ্ছে আরও বছর 3 পরে আমি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়ে বিয়েটা করি। তো যেহেতু আমাদের মাঝে এরকম একটা সম্পর্ক হচ্ছে বা এখন তো সম্পর্ক খারাপের দিকে চলে যায়, তো আমি চাই না যে বিয়ের আগে তোমার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক হোক, আর বিয়ে না করলে খারাপ সম্পর্ক করা ছাড়াও থাকতে পারবো না। তো যার জন্য আমি তোমাকে বিয়ে করে ফেলতে চাই, এবং বিয়ে পরে যেটা আমি কোরআন হাদিস অনুযায়ী, ইসলামের রীতিনীতি অনুযায়ী আমি তোমার সাথে সংসার করতে চাই। এবং এক কথায় তখন পাপিও আমার কথা রাজি হয়ে যায়। ও আমাকে বলে যে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। এবং ও বলে যে এখনকার ছেলেরা তো বিয়ের কথা মুখেই আনে না, বছরের পর বছর প্রেম করে বিয়ে করতে চায় না, অথচ তুমি আমাকে বিয়ের জন্য পাগল হয়েছো, সো অবশ্যই তুমি একজন ভালো মানুষ এবং একজন তরুণ বিজনেসম্যান। এবং সেই জায়গা থেকে ও তখন আমাকে বিয়ে করে। আলহামদুলিল্লাহ আমরা তখন বিয়ে করি, এবং বিয়ে করে সব কিছু পরিপূর্ণভাবেই কাটলো। এবং আমাদের বাসর ঘরের জন্য একটা অ্যারেঞ্জ করা হলো। আর বান্ধবীদেরকে বলছে, ওর বাবা আমাকে বলে যে বান্ধবীর বাসা থাকবে, যেভাবে হোক এভাবে বলে ফ্যামিলিকে ম্যানেজ করছে। আমার যে রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্টের মধ্যে আমার রুম আছে, যে রুমে আমি থাকি, এবং সেই রুমটাই তখন তারা বাসর ঘরের জন্য সাজিয়ে দিল, সাজুগুজু করে। ওই রুমে তখন তার সাথে আমার প্রথম বাসর হলো। এবং বাসর ঘরেও আসলে সে কোনো কিছু বুঝতে পারলো না, মোটামুটি সব কিছু ভালোভাবেই হলো, আমাদের মাঝে শারীরিক সম্পর্কটাও হলো। আর ওর মাধ্যমে আসলে তেমন কিছু বোঝা হলো না। এভাবে প্রায় 2-1 দিন পরপর আসতো আমার সাথে থাকতো। এরকম করতে করতে আমার কাছে কেমন জানি মনে হয় যে হয়তো একটা সময় বুঝে যেতে পারে যে আমার মাঝে এই সমস্যাটা আছে, বা এটার জন্য আমি তার কাছ থেকে একটু দূরে থাকতাম। মানে তার চাহিদা অনুযায়ী আমি তার সাথে কিন্তু থাকতাম না। এবং এই বিষয়গুলো 1 দিন 2 দিন 3 দিন হতে হতে একটা পর্যায়ে তার পরিবারের মানুষগুলো বিষয়টা জেনে যায় যে ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়েছে বা আমরা বিয়ে করে ফেলেছি। ওর পরিবারের মানুষগুলো জানে। একদিন ওর বাবা আমাকে ডিরেক্টলি ফোন করে আমাকে বলে যে তুমি আমার সন্তানের মতো, একদিন আমার বাসায় আসো, আমি তোমার সাথে একটু বসে কথা বলবো। আমি তখন সাথে পাপিয়ারে বলি যে পাপিয়া, তোমার আব্বু তো আমাকে বাসায় যাইতে বলতেছে, এখন আমি কি যাবো কিনা? পাপিয়া আমাকে বলে হ্যাঁ, আব্বু যদি তোমাকে বাসায় যাইতে বলে তাহলে যাবা না কেন, যাও। আমি তখন বাসায় যাই, ওদের বাসায় যাই। এবং বাসায় যাওয়ার পরে ওর আব্বুর সাথে বসে কথা বলে ওর আব্বু আমাকে জিজ্ঞেস করে,
মানে ওর আব্বু এতটাই ভালো ছিল, আমার অতীত, আমার বাবা মা এগুলো কোনো কিছু জিজ্ঞেস করে নাই। ইনি জাস্ট বললো যে ব্যবসা কতদিন ধরে করতেছি বা বর্তমান অবস্থাটাই তিনি দেখেছে। আমার অতীত নিয়ে তিনি কোনো রকমের প্রশ্ন আমাকে করেনি বা অতীত নিয়ে তিনি কোনো কথা আমাকে বলেনি। আমার বর্তমান নিয়ে তিনি কথা বলেছে যে আমি বর্তমানে কী করতেছি, এইটার উপরে ডিপেন্ড হয়ে, এটার উপরেই নির্ভরশীল হয়ে ইনি তখন আমাকে বলে যে ঠিক আছে তাহলে পাপিয়ার সাথে তোমার বিয়েটা আমি একটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে করতে চাই। তুমি কি বলো? অত বড় করে না, জাস্ট তোমার কিছু ফ্রেন্ড সার্কেল, আমার মেয়ের কিছু বন্ধুবান্ধব মিলিয়ে অনুষ্ঠানটা করতে চাই। যেহেতু তোমরা বিয়ে করেই ফেলেছো, এই জায়গায় তো আর কোনো কিছু করার নাই। আর আমিও যেহেতু নিউ বিজনেসম্যান, তো সেখান থেকে ওর বাবাও মেনে নিয়েছে আর কি, এক কথা যেটা বুঝলাম। যাই হোক, বা দুটো পরিবারের মাঝে, দুটো পরিবার বলতে আমার ওই বন্ধু বান্ধবী, আমি কিন্তু আমার সৎ মায়েরও আর কোনো খবর নেই নেই, বা আমার বাবারও আমি কিন্তু আর কোনো খোঁজ খবর নেই নেই, আমার সৎ ভাইদেরও কোনো খবর নেই নেই। কারণ যে বাড়ি থেকে আমি অপমানিত হয়ে চলে আসছি, সেই বাড়িতে আমি আর কখনোই ফিরবো না, এবং সেই বাড়ি সম্বন্ধে আমি আর কোনো কথা বলতেও চাই না। তা এই বিষয়টা নিয়ে দেন এবার আমি আমার শ্বশুরের মতে আর কি, উনি একটা ছোটোখাটো অনুষ্ঠান করলো একটা রেস্টুরেন্ট, সেখান থেকে পুনরায় পাপিয়ার সাথে আমারও আবার কলমা হলো। কলমা কাবিন হয়ে সুন্দর করে আমি পাপিয়াকে আবারও বিয়ে করলাম। তো বিয়েটা করার মাসখানিকের মাঝে আমি ওদের বাড়িতে যাচ্ছি, ওদের বাসা থেকে আসতেছি, সব সময় যাচ্ছি, অলওয়েজ ওদের বাসায় যাই, ওদের বাসা থেকে আসে, ওর আব্বু আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তো সেখান থেকে যাতায়াত করতে 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 একদিন হঠাৎ করে রাতের বেলায় কোনো না কোনো একটা কারণে আমি শুয়ে আছি, মানে আমি খুব টায়ার্ড ছিলাম আর কি, তা শুয়ে আছি। ওর মনে হয় বাতি জ্বালানো ছিল, গরমকাল ছিল তখন, এবং আমাদের যে রুমের এসিটা ছিল, ওদের রুমে আর কি যে এসিটা ছিল, এসিটাও নষ্ট ছিল। তো আমি লুঙ্গি পরা অবস্থায় ছিলাম, এবং লুঙ্গি পরা ওই অবস্থায় আমি একটু অন্যভাবে শুয়েছিলাম। তা কী হয়েছে না হয়েছে জানি না, ও হঠাৎ করে আমাকে ডাকা শুরু করছে, এই উঠ উঠ উঠ, একটু তুই তাই করে ব্যবহার করতেছে। আমি লাফ দিয়ে উঠলাম, উঠার পর ও আমারে বলতেছে তোমার সমস্যা কী আমারে বলে। আমি বললাম যে না কোনো সমস্যা নাই, তো কান্নাকাটি করতেছে। আমি বললাম যে পাপিয়া কান্না করতেছো কেন, কোনো কি সমস্যা? ও আমারে বলে যে তোমার এটাতে এরকম কেন। আমার অনেক দিন ধরে ডাউট হচ্ছিল, আমি অনেক দিন ধরেই সন্দেহ করতেছিলাম, বাট আমি তোমাকে কোনো কিছু বলতে পারি না, বিষয়টা লজ্জার ব্যাপার। বাট আজকে আমি দেখলাম যে ইয়ার ইজ সামথিং রং, আমাকে বলে। আমি বললাম না আমারটা ঠিক আছে, মানে কোনো প্রবলেম নেই। ও আমাকে বলে না অবশ্যই কোনো প্রবলেম আছে, আমি এটা দেখবো। তো দুজনের মাঝে তখন মানে কথা কাটাকাটি হওয়ার একটা পর্যায়ে ও মোটামুটি বুঝে গেছে যে এটা যে অপারেশন করানো বা এটার মধ্যে কিছু একটা হয়েছে। ও তখন আমাকে বলতেছে এটা এরকম কেন। আমি বললাম যে দেখো আসলে মূল্যে বিষয়টা কি বলবো, এটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমি এরকম এরকম আমাকে করা হয়েছে। আমি তখন সত্যটাই তার কাছে বলে দিলাম, কথাটা লুকাইলাম না, যেহেতু মনে করেন তাকে বিয়ে করে ফেলেছি, সংসার করতেছি, আর লুকাইলাম না। আমার ওই ম্যানেজার হাবিবুল্লাহর মতে সে আমার সাথে থাকলে থাকবে, না থাকলে নাই। এইবার এই জিনিসটা কাটার পরে ও আমাকে বলতেছে এটা তো নর্মালি কি কারোটা কাটে না, কোনো ছেলে খারাপ কাজ করতে গেলেই এটা কাটা হয়, তা তুমি আমাকে তোমার ডিটেলস দাও। মানে আমার পরিবারের তো আমার কাবিনের ভিতরে সব কিছুই লেখা ছিল, আমার বাবার নাম, মায়ের নাম। এবার আমার বাবার কোনো খোঁজখবর সে নেয় নাই, বা বাবার কোনো না, সে আমার আম্মুর সাথে, মানে আমার সৎমায়ের সাথে সে যোগাযোগ করে। এটা কিন্তু আমি জানতাম না। আমার সৎমায়ের সাথে সে গোপনে যোগাযোগ করে, এবং যোগাযোগ করার সূত্র ধরে আমার সৎমা তখন ওকে বলে যে আমাদের গ্রামেরই একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল খুব খারাপভাবে, এবং ওই মেয়ের পেটে আমি বাচ্চাও দিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই না, এবং বিয়ে করতে চাই না বলে ওই মেয়ে তখন জোর করে আমাকে ধরে আমার এটা কেটে দিয়েছে। মানে জিনিসটাকে যত সুন্দর করে সাজিয়ে বলা দরকার, মিথ্যাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাপিয়ার কানে দিয়ে দিল। এবং পাপিয়ার কানে দিয়ে দেওয়ার পরে পাপিয়া তো তখন এটা আর মানতে পারলো না। আমি কি যতই বুঝাইলাম যে দেখো আসলে আমাকে এটা জোর করে কেটে ফেলা হয়েছে, আমার আসলে এটা, ও বলে যে না, একটা ছেলে শুধুমাত্র খারাপ কাজ করতে গিয়ে যদি ধরা খায় তবেই তার এটা কাটা হয়, ভালো কোনো কাজে তো একটা ছেলেকে এটা কাটবে না, বা এটা কোনো অন্যায় ছাড়া একটা ছেলে এটা কাটবে না। অন্যায় করলে তাকে হয়তো মারবে, গায়ে হাত তুলবে, এটা করবে না, কিন্তু এই জিনিস কেটে দেওয়া মানেই হচ্ছে তুমি খারাপ কোনো কাজে গিয়েছিলা, এবং অবশ্যই খারাপ কোনো কাজে যাওয়ার পরেই তোমার এটা কাটা হয়েছে। আমি বললাম যে দেখো আসলে এরকম কোনো কিছুই না, এটা তোমার একটা ভুল ধারণা, মিথ্যা প্রলোভন, তুমি প্লিজ শোনো না। ও আমার আর কোনো কথাই শুনলো না, এবং না শোনার পরিপ্রেক্ষিতে ও তখন চরমভাবে রেগে গিয়ে ওর পরিবারকে তখন বিষয়টা ইনভলভ করতে শুরু করলো। তখন আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ওর সাথে আমি খুব একটা কথা বলি না। এবং ওর এক মামা আছে, বড় মামা, তিনি চট্টগ্রাম ইয়েতে চাকরি করে, আপনার হচ্ছে জজ কোর্টে চাকরি করে, জজ কোর্টের উকিল আর কি, তিনি বড় মাপের উকিল, এবং ওই সরকারি উকিল, এবং ওই সরকারি উকিলকে দিয়ে তখন তারা আমার নামে একটা মামলা দায়ের করায়। এবং মামলাটায় শুধুমাত্র যে প্রতারণা মামলা তা কিন্তু না, এবং এই মামলা ধারাটার ভিতর আমাকে ফাঁসানোর জন্য অনেকগুলো ধারা তারা দিয়ে দেয়, অনেকগুলো ধারা। আমি আমার রেস্টুরেন্টে মাদক ব্যয়ের ব্যবসা করি, বা বিভিন্ন খারাপ মেয়েদেরকে আনি, মানে ওই মামলাটাকে স্ট্রং করার জন্য, মানে আমার উপরে তারা প্রতিশোধ নেবে,
আমি কেন এই কাজ করলাম, এটার মধ্যে তো অবশ্যই প্রতিশোধ হবে, এবং প্রতিশোধ নেওয়ার জন্য মামলাটাকে ঠিক যতভাবে সাজানো যায় ততভাবে তার মামা তখন পুরোটা বিষয় সাজিয়ে নিল এবং সাজিয়ে আমার নামে তখন মামলা দায়ের করলো। দায়ের করার পরে আমি তখন আমার রেস্টুরেন্টে বসে আছি। একদিন দুপুরবেলা খাবার খাওয়ার পর আমি শ্বশুরবাড়িতে খুব একটা যাই না, যেহেতু এরকম একটা ঘটনা শ্বশুরবাড়িতে ঘটতেছে, আমি এই জন্য শ্বশুরবাড়িতে খুব একটা যাই না। আমি আমার রেস্টুরেন্টে বসে আছি, তা হঠাৎ করে দুপুরবেলা সিভিল বেশে পুলিশ আসছে। আমি তো পুলিশকে দেখি নাই, সিভিল বেশে এসে আমার ভাত খাচ্ছি, ওই সময় আমাকে তখন অ্যারেস্ট করে ফেলে যে আপনার মামলা হয়েছে, পাপিয়া মামলা করেছে আপনার ওয়াইফ, চলেন। সিভিল বেশে সাদা পোশাকে এসে আমাকে তখন অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সাদা পোশাকে আমাকে অ্যারেস্ট করে জাস্ট নিয়ে যায়। এরপরে কয়টা মামলা দায়ের করে ওর মামা যে আসলে কী করে আমি তার কোনো কিছুই বলতে পারবো না। একদিন দুদিন নয়, আমি কি মামলা, আমার অপরাধ কি, এই সামান্য অপরাধের জন্য আমি প্রায় 3.5 বৎসরের মতো জেল খাটি এবং 3.5 বৎসর আমাকে জেল খাটায়। তো আমার সাথে আমার তো আসলে ওইরকম গাইডলাইন বলতে কেউ ছিল না। ধরেন আমার পিছনে কোনো মানুষ আছে, আমার আত্মীয় স্বজন বা কেউ আমার এই মামলাটা নিয়ে লড়বে, ওরকম কোনো লোক ছিল না। কিন্তু সরকারি উকিল একজন আমার পক্ষে ছিল, সে উকিল কী করছে না করছে আমি জানি না, এবং 3.5 বৎসর আমি বিনা অন্যায় বিনা অপরাধে 3.5 বৎসর আমি জেল খাটি। এবং 3.5 বছর জেল খাটার পরে, জেল থেকে বেরিয়ে আসার পরে আমি পরিপূর্ণভাবে ছন্নছাড়া হয়ে যাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই এবং আমি একদম সম্পূর্ণভাবে অসহায়। তারপরে আসার পরে রেস্টুরেন্ট 3টা রেস্টুরেন্ট ছিল তখন আমার টোটাল, এবং 3টা রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্টও নাই। আমার 2টা রেস্টুরেন্ট আমার বউ পাপিয়া বিক্রি করে দিয়েছে। আমার ওয়াইফের দাবি তো আমার রেস্টুরেন্ট বিক্রি করেছে, আমার রেস্টুরেন্টগুলো বিক্রি করেছে, আমার একটা ভাত ঘর ছিল ওইটা বিক্রি করেছে, মোটামুটি আমার যা কিছু ছিল আর কি, সমস্ত কিছু তখন ওর মতো করে ও নিজের স্ত্রী দাবি করে সমস্ত কিছু সেল করছে। এবং একটা পর্যায়ে আমি জেল থেকে বেরিয়ে পাপির সাথে দেখাও করছি, কিন্তু ওই সময় বিয়ে বসে যায়, ও অন্য এক জায়গায় বিয়ে বসে। তা আমি ওকে বলি যে তুমি আমার লাইফের এত বড় ক্ষতিটা কেন করলা, আমার ঠিক আছে আমি অন্যায় করছি, তুমি আমাকে জেলে দিলা এবং 3.5 বছর আমি জেল কেটে বেরো হইলাম, তা এখন তো আমার ব্যবসা বাণিজ্যগুলো তুমি এভাবে শেষ করে দিলা, এটা কেন করলা? ও আমাকে বলে তুই আমার জীবনের যে ক্ষতি করেছিস এটা তো কেউ পোষাই দিতে পারবে না, এটা তো কারো পক্ষে পোষানো সম্ভব না। আমি বললাম যে দেখো আসলে আমি কি করবো, আমি যদি বিয়ের আগে তোমাকে বলতাম তুমি হয়তো আমাকে বিয়ে করতা না, তা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যার জন্য আমি আসলে এটা লুকিয়ে তোমাকে বিয়ে করছি। ও আমাকে বলে ও এটা কি তোর প্রতারণা নয়, এটা কি তোর বেইমানি নয়, এবং তুই আরেকটা মেয়ের জীবন নষ্ট করছিস, সেই মেয়েটা তোর এত বড় ক্ষতি করছে, এরকম একটা লোকের সাথে আমি কীভাবে সংসার করব? তার ঘুরে ফিরে ওই কথা একটাই যে আমার সৎমা ওরে যা বলেছে, এবং পরে সে স্বীকারও করে যে আমার সৎমাইয়ের সাথে সে ফোনে যোগাযোগ করে আমার সৎমা এটা বলে যে আমি ওই এলাকাতে ধরা খাওয়ার পর আমার এই কাজটা করছে। তো যেহেতু পাপিয়ার বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তো আমি এই বিষয়টা নিয়ে আর যতই কথা বলি বা যতই কিছু বলি এতে তো আর কোনো কিছু হবে না বা কোনো লাভ নাই। আমি পুনরায় তখন আবারও ফিরে গেলাম আমার ওই সৎ মায়ের কাছে, যে উনি এই কথাগুলো কেন বললো, এই বিষয়গুলো কেন বললো, উনি জিনিসগুলো কেন। আজকে অনেক বছর পর কিন্তু আমি আমার গ্রামে গিয়েছি, অনেক বছর পর, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ভাই গ্রামে যাওয়ার পর আমি যে জিনিসটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। যাওয়ার পরে ফার্স্ট অফ অল দেখলাম যে আমার বাবা নাই, আমার বাবা বিদেশ থেকে আসছে এবং আসার পরে কই চলে গেছে না চলে গেছে, বাবা নাকি পাগল হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, বাবা কোথায় গেছে না গেছে কোনো ইয়ে নাই। কিন্তু আমার মা নতুন করে সংসার করতেছে ওই হায়দার কাকার সাথে, যে হায়দার কাকার সাথে আমি আমার আম্মাকে ধরেছিলাম বা দেখেছিলাম, ওই হায়দার কাকাকে সে পুনরায় বিয়ে করে। এবং আমার বাবার যত সয় সম্পত্তি ছিল বিদেশ থেকে উনি যা ইনকাম করে পাঠাইছে সমস্ত কিছু আমার মা ভোগ দখল করতেছে ওই হায়দারের সাথে এবং তার সন্তানরা মিলে, তার ছেলেরা মিলে। আমি বাড়িতে যাওয়ার পরে তো আমার মা আমার উপর আরও চওড়া, আরও খারাপ। আমি 3.5 বছর জেল খেটে বেরোইছি, পুরো এলাকার মানুষ সবাই জানে আমি জেলে ছিলাম। তা মানুষের কাছে তো, গ্রামের মানুষ তো বুঝেন, জেলে ছিলাম হচ্ছে যে আমার মতো অপরাধী দুনিয়াতে নেই। আমি জেল খেটে আসছি, কেউ আমার সাথে ঠিকমতো কথাও বলে না, দোকানে সবাই চা খায়, আমি যদি বসি তাহলে সবাই উঠে চলে যায়, আমার সামনে দাঁড়িয়ে কেউ আমার সাথে কথা বলতে চায় না। আমার কাছে মনে হলো যে এলাকাতে আমি সমস্ত রকমের ঘৃণাত্ম একজন ব্যক্তি। তো আমি লোকের মাধ্যমে একটা জিনিসে জানতে চাই যে আমার বাবা মূলত কোথায় আছে। যত যাই হোক বাবাও তো সে আমার মতোই কপাল পোড়া দুঃখী একজন মানুষ, তা বাবাকে কোথায় পাওয়া যায়, বাবা কোথায় আছে? বাবার সন্তানের জন্য তখন এইজন ওইজন অনেক লোকের সাথে কথা বলি যে আমার বাবাকে দেখেছেন কিনা বা বাবা কোথায় আছে, বাবার কোনো সন্তান আছে কিনা। কিন্তু বাবার কোনো সন্তান আমাকে অ্যাকচুয়ালি কেউ দিতে পারে না, আমার বাবা কোথায় আছে না আছে তার কোনো সন্তান কেউ দেয় না। পরে আমি আমার ফোন নাম্বারটা এলাকার অনেক লোকের কাছে দিয়ে আসছি যে যদি আমার বাবার কোনো সন্তান পাওয়া যায়, তো আমার বাবা কোথাও থেকে থাকে আমাকে প্লিজ আপনার সন্ধান দেবে যে বাবাকে আমি কোথায় পেতে পারি। এরকম করে তখন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে পুনরায় আবারও আমি চট্টগ্রাম শহরে ব্যাক করি, কারণ ওইখানে তো আমার থাকার মতো কোনো স্কোপ নাই, কি আমাকে তাদের বাড়িতে জায়গাও দেয় না, আমার সাথে রাস্তাঘাটে কথাও বলে না। পুনরায় চট্টগ্রাম শহরে আবারও ফিরে আসি এবং আসার পরে আমি তখন একটা রেস্টুরেন্টে চাকরি নেই,
অ্যাজ একজন ওয়েটার হিসাবে একটা রেস্টুরেন্টে চাকরি নিই। ওই রেস্টুরেন্টে চাকরি করি প্রায় 4 মাস পরে আমাদের এলাকা থেকে ইব্রাহিম নামের এক ছেলে আমাকে ফোন করে বলে যে মুরাদ ভাইয়া আপনার আব্বুর সন্ধান পাইছে, আপনার আব্বু অমুক জায়গায় আছে। তো কোন জায়গায় আছে বললো, অমুক জায়গায় ঠিকানা দিলাম। আমি বললাম যে ভাই তুই একটু আয়, বলে আমি ওখানে দেখে আসছি। পরে ওই ছেলের সহ আনছি আমি। আনার পরে ওই ইব্রাহিম খলিলরে নিয়ে আমি তখন আমার আব্বা যেখানে থাকে ওই ঠিকানা আমাকে যেটা দিল সেই ঠিকানাতে আমি তখন ওইখানে গেলাম ঠিকানা অনুসারে। এবং ঠিকানা অনুসারে ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আমার বাবা ওইখানের মধ্যে একটা সিএনজির গ্যারেজে কাজ করে, মানে একটা সিএনজির গ্যারেজের ভিতরে আমার আব্বা চাকরি করতেছে। সিএনজি গ্যারেজের মধ্যে আমার আব্বা ওইখানের মধ্যে হচ্ছে আমার আব্বা সিএনজি ঠিক করে বা সিএনজির পার্টসের মধ্যে যে কাজ আছে ওই ধরনের কাজ করতেছে। এবং আব্বা যথেষ্ট পরিমাণের বৃদ্ধ হয়ে গেছে, দেখলে আসলে একরকম চেনা যায় না, অনেক খারাপ অবস্থা। আব্বাকে দেখার পরে আমি তখন আসলে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। এমন একটা পরিস্থিতি বা এই পর্যায়ে আমি আমার আব্বাকে দেখব, এটা আমি কখনো মানে স্বপ্নেও চিন্তা করতে পারি না, ভাবতে পারি নাই। আব্বাকে দেখার পরে খুব খারাপ লাগলো। এবং আব্বা আমার সাথে তখনও কথা বলে না, মানে তখনও আমাকে প্রথমে তো চিনতেই পারি নাই, পরে পরিচয় দেওয়ার পর আমার সাথে কথা বলে না। তা আমি কথা বলার জন্য ট্রাই করি, আব্বা আমার সাথে কথা বলে না এবং বলে সব কিছু নাকি আমার কারণে আব্বার আজকে এই অবস্থা। আমি বললাম যে আব্বা কী অবস্থা, মানে তুমি আমার কারণে কী অবস্থা। অনেক চেষ্টা করার পরে লোকজন ছিল, তারাও বুঝাইলো যে আপনার ছেলে আসছে, কথা বলবেন না কেন, কথা বলেন। পরে আব্বার সাথে কথাবার্তা বলার পরে আমি যেটুকুন জানতে পারলাম, আব্বা আমাকে যে জিনিসটা বললো, আমার যখন এই অ্যাক্সিডেন্টটা হয়, এই অ্যাক্সিডেন্টটা নাকি আমার সৎমাই করে। আমার আব্বার কাছে স্বীকার করছে, আমার সৎমা বলে সে নাকি রাতের বেলায় ঘুমিয়েছিল। মাঝে মাঝে নাকি আমি আমার সৎমায়ের সাথে খারাপ কাজ করার জন্য তাকে জড়িয়ে ধরতাম, তার অশ্লীলতা হানি করার জন্য। এবং একটা পর্যায়ে আমার সৎমা সহ্য করতে না পেরে সে ব্লেড দিয়ে আমার এত বড় ক্ষতিটা করে এবং সৎমাইটা আমার আব্বুর কাছে বলে। আমি তখন আমার আব্বুকে বললাম যে আব্বু পুরোটাই মিথ্যা কথা, আসলে এরকম কিছুই না। আমি রাতের বেলায় শুয়েছিলাম ঘরে এবং আমার হাত পা ধরে আমার মুখ চেপে জোর করে এটা করানো হয়েছে। এবং এটা তুমি আমার যেই ঘরে হয়েছে ওই ঘরে তো সৎমার ঘর তো এটা না। তুমি গ্রামের 10 জনকে জিজ্ঞেস করো, এখনও মানুষ বলবে যে কোন ঘরে আমার এটা কাটা হয়েছে, বাট যেই ঘরে কাটছে ওই ঘরে তো আমার সৎমা থাকে না। আমার আব্বা বলে আমি তো আর এই বিদেশে ছিলাম, আমি তো আর দেশে ছিলাম না, তোর সৎমা আমাকে যেটা বলছে সেটাই। আমি তখন বললাম যে সৎমা এই কথাগুলো বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে সৎমা আমাকে এই পরিবার থেকে সরাইতে চাইছে। কারণ হায়দার কাকার সাথে সৎমায়ের অবৈধ সম্পর্কে আমি দেখেছি এবং আমি দেখার কারণেই সৎমা আমাকে ছলে বলে কৌশলে এই পরিবার থেকে বিদায় করছে, আমাকে অপবাদটা দিয়ে। আমার আব্বা তখন বলে এখন কি করিস? আমি বললাম যে একটা রেস্টুরেন্টে চাকরি করি। আমার আব্বা বলে শুনেছিলাম তুই নাকি অনেক বড় লোক হয়েছিস, ব্যবসা বাণিজ্য করতেছিস, শহরে বন্দরে তোর অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি তখন আমার আব্বাকে আর এই প্রতারণার গল্প বলি না। না বলার পর আব্বাকে তখন আমি এখান থেকে নিয়ে গিয়ে আব্বাকে আমি একটু সুস্থ সবলভাবে রাখি এবং আমি তখন ওই রেস্টুরেন্টে চাকরি করি। এবং সেই রেস্টুরেন্টে চাকরি করতে করতে আলহামদুলিল্লাহ আমি ওই রেস্টুরেন্টের মোটামুটি ম্যানেজমেন্টের দায়িত্বের ভিতরে মানে ম্যানেজার পোস্ট পাই আর কি। তো এখন ম্যানেজারিতে চাকরি করতেছি, ভালো অবস্থার মধ্যে আছি। তা আব্বু অনেক বয়স্ক হয়ে গেছে, আব্বুর দেখাশোনাই আমি করতেছি সম্পূর্ণ রকমের। আব্বুর দেখাশোনা খোঁজখবর সব কিছু আমি নিচ্ছি, ম্যানেজারে চাকরি করতেছি, বেতন ভালোই পাচ্ছি, আব্বুকে নিয়ে চলতেছি। তো আমি আর আব্বু মাঝে মাঝে একসাথে বসে বসে আপনার এই গল্পগুলো শুনি, তো ভালো লাগে। আব্বু মাঝে মাঝে বলে যে ওনার এই কথাগুলো অনেক ভালো লাগে এবং এই কথাগুলো এই সমাজে, আমাদের সমাজে হয় এই ধরনের ঘটনাগুলো, এবং ঘটনাগুলো তুলে ধরার কারণে মানুষ সতর্ক হয়। তো আপন ভাই, যার জন্য বাবা আমি দুজনেই মিলে সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবনে ঘটে যায় এই ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করলাম। আমি জানি না আমাদের বাপ ছেলের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনি প্রচার করবেন কিনা বা বলবেন কিনা, যেহেতু গল্পটা একটু ভিন্ন ধরনের, একটু নোংরা টাইপের। বাট তারপরে যদি বলেন, আমার কাছে মনে হয় যে প্রবাসে থাকা আমার বাবার মতো হতভাগ্য সহজ সরল বাবাগুলা এই গল্পটা শুনলে হয়তো কিছুটা সতর্ক হবে বা তারা সাবধানতায় অবলম্বন করবে, তারা চোখ বন্ধ করে তাদের স্ত্রীকে বিশ্বাস করবে না। তো আপন ভাই এই জন্য গল্পটা আপনি প্রচার করুন, আপনার কাছে আমার অনুরোধ। আপন ভাই ভালো থাকবেন। চট্টগ্রামের অমুক জায়গায় আমি আর বাবা থাকি, যদি কখনো আসেন আমাদের সাথে দেখা করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই মুরাদ হোসেনের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, এই গল্প প্রচার করার প্রথমে আমি বলেছিলাম যে গল্পটা প্রচার করতেছি একটাই কারণ, সেটা হচ্ছে অনেক প্রবাসী বাবারা আছেন যারা স্ত্রীর কথা শুনে তাদের নিজের মাকে সন্দেহ করেন। প্রবাসীরা আছেন তাদের স্ত্রীর কথা শুনে মাকে সন্দেহ করেন, সন্তানকে সন্দেহ করেন এবং বিভিন্নভাবে স্ত্রীর কাছে প্রতারিত হন। তাদেরকে উদ্দেশ্য করে আমার গল্পটা প্রচার করা।
আপনারা অন্তত নিজেরা নিজের একটু সতর্ক হন এবং এই গল্প থেকে এই শিক্ষাটা নেন যে কোনো কিছু অন্ধের মতো বিশ্বাস করতে নাই। যেমন মুরাদের মা যে মারা গেল, মুরাদের যে আপন মা, যার পেট থেকে মুরাদ দুনিয়াতে আসছে, সে মা মারা যাওয়ার পিছনেও কিন্তু কারণটা ছিল ওই মুরাদের সৎমা। এবং মুরাদ ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার জন্যও কিন্তু কারণটা ছিল মুরাদের সৎমা। এবং মুরাদের বাবার এই আজকের এই দুর্নীতির জন্য দায়ও কিন্তু মুরাদের সৎমা। একইভাবে পাপিয়ার সাথে অন্যায় কিন্তু মুরাদ করেছে। আমি এখানে পাপিয়ার দোষ দেই না, হয়তো পাপিয়া তার পরিবারের মানুষগুলো বুঝতে পেরেছে যে তাকে এভাবে ঠকানো হয়েছে বা প্রতারিত করানো হয়েছে, এই জন্য পাপিয়ার পরিবার হয়তো মুরাদের উপরে প্রতিশোধ নিয়েছে, প্রতিশোধের সূত্র ধরে এটা করেছে। কিন্তু মুরাদের উচিত হয় না যে পাপিয়ার কাছে লুকিয়ে এভাবে বিয়েটা করা, কারণ দ্যাট ইজ স্টুডিওর টুমোরে পাপিয়া জানতে পারবে এবং জানতে পারার পরে যে ঘটনাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনারা গল্পটা শুনেই বুঝছেন। এই জন্য এই গল্প থেকে এও শিক্ষা নেওয়া উচিত যে কোনো কিছু করার আগে অন্তত সত্যিটা বলে করবেন, সত্যিটা বলে সম্পর্ক তৈরি করবেন, সত্যিটা বলে বিয়ে করবেন এবং সত্যিটা বলেই কারোর সাথে থাকবেন। সত্যের জয় অবশ্যই আছে। আপনি হাজারটা মিথ্যে দিয়ে একটা সত্যকে ঢাকতে পারবেন না। সত্য টুডে অর টুমেরো এটা ঠিকই প্রকাশ পাবে। আর মিথ্যে বলে যে মানুষটাকে ধোঁকা দিচ্ছেন, সে মানুষটা যখন আপনার সত্যটা জানতে পারবে তখন তার দৃষ্টিতে আপনার চেয়েও বেশি নিকৃষ্ট আর কেউ হবে না। এই জন্য সত্য বলে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, কারণ সত্যের জয় সব সময় হয়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।